আড়ালে তুমি। সাইদা মুন। পর্ব 11 থেকে 20। সন্ধ্যার দিকে মেঘের জন্য পিহু গাড়ি পাঠায়। মেঘকে কিছুতেই পাঠাতে চাচ্ছিল না তার মা। তবে মিজানুর শিকদারের কথার উপর কথা বলার সাহস নেই, তাই আর আটকাতে পারেনি। মেঘকে নিয়ে সুমনাকেও তার বাসা থেকে পিক করে নেয়। গাড়ি চৌধুরী বাড়ির গেট পেরিয়ে প্রবেশ করতেই মেঘ আর সুমনা অবাক হয়ে চারপাশ দেখছে। বাড়ি বললে ভুল হবে, ছোটখাটো একটি রাজপ্রাসাদ বলা চলে। গেট দিয়ে ঢুকতেই সরু রাস্তা, একপাশে গ্যারেজ, অন্য পাশে সুইমিং পুল, পেছনের দিকটায় হয়তো বাগান, গাছপালা দেখা যাচ্ছে। সুমনা মেঘকে বলে, পিহুরা এত বড়লোক অথচ তাকে দেখে বুঝতেই পারিনি, আমাদের সাথে একদম সাধারণ হয়ে থাকে। মেয়েটির মধ্যে অহংকার নেই। তখনই পিহু বেরিয়ে আসে, দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরে। তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি? চল ভেতরে চল। দুজনের হাত ধরে হাঁটা দেয়। বাড়িতে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায় তাদের, যেন শৌখিনতায় মোড়ানো এক জগৎ। আধুনিক আসবাবপত্রের সুন্দর কম্বিনেশন দেখে যে কেউ বলবে বাড়ির লোকজন খুবই রুচিশীল। পিহু একে একে সবার সাথে মেঘ আর সুমনাকে পরিচয় করিয়ে দেয়। পিহুর মা, দাদির তো মেঘকে ভীষণ ভালো লেগেছে। কিছু সময়ের মধ্যেই পিহুর দাদির সাথে বেশ আড্ডা জমিয়েছে মেঘ। তার মধ্যে আবার পিহুর মা সিদ্দিকা চৌধুরী তাদের নাস্তাও দিয়ে যায়। নাস্তা করে পিহুর সাথে তার রুমে চলে যায় মেঘ আর সুমনা। তোর বাপ যে পররাষ্ট্রমন্ত্রী, একবারও তো বললি না। সুমনার প্রশ্নে মেঘ, সুমনা দুজনেই প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। পিহু দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ আমি সত্যিকার বন্ধুত্বের স্বাদ চাচ্ছিলাম, নিজের মতো বাঁচতে চাই, নিজের পরিচয়। বাবার পরিচয় শুনলে সবাই আমাকে অনেক প্রায়োরিটি দেয়, তবে ওগুলো লোক দেখানো। স্কুল কলেজে অনেক মানুষ পাশে পেয়েছি, তবে মন থেকে কাউকে পাইনি। আমি চাই আমার জীবনে অল্প কিছু মানুষ থাকুক, তবে তারা আসল মানুষ থাকুক, মুখোশধারী নয়। পিহুর কথা শেষ হতেই মেঘ, সুমনা তাকে জড়িয়ে ধরে। মেঘ আশ্বাস দিয়ে বলে, আমরা আছি না। সুমনা ফাইজলামি করে বলে, হু, ভাবিস না তোর বাপ পররাষ্ট্রমন্ত্রী বলে তোকে আমরা ভয় পাবো, উই ডোন্ট কেয়ার। তার মধ্যে রিকো এসে পড়ে। পিহু সবাইকে ডান্স থিম বলে, সাথে তার রেডি করা কস্টিউমও দেখায়। পিহুর ডান্স থিম আর কস্টিউম দেখে সবাই একসাথে কি বলে ওঠে, আরে ভাই, এটাই তো মজা। আমরা ডান্স প্লাস সবাইকে এন্টারটেইনও করব। প্লিজ প্লিজ, না করিস না। আমার অনেক দিনের শখ ছিল আমার ফ্রেন্ডদের নিয়ে এভাবে নাচতে। পিহুর রিকোয়েস্টে সবাই নিজের কস্টিউম পরে নেয়। বোরকা, এর উপর সাদা ওড়না দিয়ে হিজাব পরা, আর মুখে পাউডার দিয়ে সাদা করে নিয়ে ভূত সেজে নেয়। কস্টিউম পরার পর এক একজন নিজেদের দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে প্রায়। রিক তো হাসতে হাসতে বলে, বইন, তোদের আসল রূপে এই প্রথমবার দেখলাম। ভালোই হয়েছে, রূপ বদলে থাকিস। এই রূপে কারোর সামনে গেলে হার্ট অ্যাটাক করতো, ড্যাম শিওর। রিকের কথায় পাল্টা জবাবে পিহু বলে, আর তুই যে ছেলে থেকে মেয়ে হয়ে গেলি, তোকে কি ওইটা বলবো? রিকের মুখটা চুপসে যায়। এই তিন বেডের ফ্রেন্ড হয়ে কত কি যে করতে হচ্ছে জীবনে, এখন আবার মেয়েও বানাই দিচ্ছে। বেচারা নিজের সম্মান বাঁচাতে মুখটা বন্ধ রাখে। তারপর সবাই ডান্স স্টেপ প্র্যাকটিস করতে লাগে। প্রায় 1 ঘন্টা করে সবাই টায়ার্ড হয়ে বসে পড়ে। সুমনা হতাশ হয়ে বলে, আর না, আর ভালো লাগছে না নাচতে। মেঘও সম্মতি দেয়। পিহুরও সেম অবস্থা। রিকেদের এই অবস্থা দেখে বলে, চল লুকোচুরি খেলি। মেঘ অবাক হয়ে বলে, এখন এই অবস্থায়? আর আমরা কি বাচ্চা? আরে খেলতে গেলে বাচ্চা বড় লাগে নাকি? হায়, পিহুদের বাড়িটা বড় আছে, খেলতে পারবো। রিকের কথায় সুমনা পিহুও রাজি হয়। তারপর আর কি, সবাই সাক্ষী মিলিয়ে মেঘ চোর হয়। মেঘকে এক সাইডে চোখে হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বাকিরা লুকাতে চলে যায়। বেচারি মেঘ চোখ বন্ধ করে 1 থেকে 10 অব্দি গুনে, তারপর খুঁজতে বের হয়। পিহুর রুম থেকে বেরিয়ে সে আশেপাশে তাকায়। লম্বা এক করিডোর পেরিয়ে ছাদের সিঁড়ি, দোতলায় টোটাল 5টা রুম। পিহুর রুমের পাশে 2 রুম, আর অপোজিটে আরও 2 রুম। সামনের রুমগুলোর দরজা বাইরে থেকে লাগানো দেখে মেঘ করিডোর ধরে সামনে এগোয়। আশেপাশে তাকিয়ে একটাকেও দেখতে পাচ্ছে না। ছাদে গেল নাকি ভেবে সিঁড়ির দিকে এগোতেই, সিঁড়ির আগের রুমের দরজা খোলা দেখে ভাবে হয়তো এখানে কেউ লুকিয়েছে।
আস্তে আস্তে দরজাটা হালকা খুলে, ভেতরে আধো অন্ধকার। আশেপাশে তাকাচ্ছে, কাউকে দেখছে না। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকায় মেঘ। রুদ্র একটু আগেই বাইরে থেকে ফিরেছে। মাত্র গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই দরজার দিকে চোখ যায়। হালকা আলোতে এমন ভূতের মতো কাউকে দেখে কে এটা দেখতে রুদ্র এগিয়ে যায়। এদিকে মেঘ রুদ্রকে শুধু টাওয়াল পরা অবস্থায় দেখে এক চিৎকার দিয়ে দ্রুত চোখে হাত দিয়ে বেরিয়ে যায়। মেঘের চিৎকারে রুদ্রের পা থেমে যায়, নিজের দিকে তাকাতেই সে তড়িঘড়ি করে দরজা লাগায়। শালা, দরজা লাগাতে ভুলে গেছি। অন্যদিকে সুমনা রুদ্রের রুমের বাইরের ছোট একটি ক্যাবিনেটের পেছনেই লুকিয়েছিল। এদিকটায় হালকা আলো। মেঘের চিৎকারে সে বেরিয়ে আসে দেখতে কি হয়েছে। তবে মেঘ দ্রুত বের হয়ে আসায়, আর সুমনাও সামনে থেকে দ্রুত আসায়, দুজনেই ধাক্কা লেগে একজন আরেকজনের দিকে তাকাতেই ভূতের মুখ দেখে হালকা আলোয় ভয় পেয়ে কেঁপে উঠে একসাথে দেয় আরেকটা চিৎকার। হায়া! তাদের চিল্লানোতে পিহু সিঁড়ির আড়াল থেকে জলদি বেরিয়ে আসে। আর সেদিকটা একদম অন্ধকার হওয়ায় পিহু যে আসছে, কিন্তু লাগছে সাদা কিছু আসছে। সুমনা মেঘ পায়ের শব্দে সেদিকে তাকাতেই ভয়ে লাফিয়ে একসাথে দেয় আরেকটা চিৎকার। হায়া! ভূত! তাদের চিৎকার শুনে পিহু ভাবে তার পেছনে হয়তো ভূত আছে, সেও ভয় তাদের সাথে চিল্লিয়ে ওঠে। এদিকে একের পর এক চিৎকার শুনে রিক ছাদ থেকে ভয়ে তাড়াতাড়ি দৌড়ে নামতে গিয়ে লাস্টের সিঁড়িতে বাল্লা খেয়ে একদম উল্টে মেঘদের সামনে এসে পড়ে। এর হঠাৎ আগমনে সবাই আরেকটা বাড়ি কাঁপিয়ে চিৎকার দেয়। এদিকে এমন চেঁচামেচি শুনে বাড়ির সবাই নিচ থেকে ওপরে উঠে আসে, রুদ্র টি শার্ট ট্রাউজার পরে বের হয়ে আসে। এদিকে অন্ধকারে এদের দেখে তারাও চিল্লিয়ে উঠে ভূত ভেবে। রুদ্র এদের কাহিনী দেখে তাড়াতাড়ি গিয়ে করিডোরের সব লাইট অন করে। লাইট অন হতেই তাদের চারটাকে দেখে তাদের বোধগম্য হয় না কাহিনী কি। এই অবস্থায় দেখে রুদ্রের মা বলে উঠে, এসব কি? পিহু আমতা আমতা করে বলে, না মানে আম্মু, আমরা কালকে নবীন বরণে নাচবো এভাবে, তাই একটু প্র্যাকটিস করছিলাম। কিন্তু অন্ধকারে আমরাই আমাদের দেখে ভয় পেয়ে গেছি। পিহুর কথা শেষ হতেই চৌধুরী বাড়িতে হাসির বোমা ফুটে। এদিকে পিহুরা বেকলের মতো দাঁড়িয়ে আছে। তবে সুমনা আর রিক রুদ্রের দিকে নজর যেতেই বিস্ময়ে নিয়ে তাকায়। ফিসফিস করে জিগায়, এই পিহু রুদ্র ভাইয়া এখানে কি করছেন? পিহু নর্মাল ভাবেই বলে, তার বাপের বাড়ি সে থাকবে না। রিক সুমনা হালকা জোরে বলে, মানে? মানে রুদ্র ভাই আমার বড় ভাই। পিহুর কথায় তারা আরো অবাক হয়। এতদিন বলল না কেন সেই প্রশ্ন তাদের চোখে। মেঘ হঠাৎ রুদ্রের দিকে তাকাতে লক্ষ্য করে তার হাসি। উনার হাসি সুন্দর, বিশেষ করে উনার দাঁতগুলো সুন্দর। দুই পাশের দাঁতের কোনা বের হয়ে আছে যেন ভ্যাম্পায়ার। তবে হাতের দিকে নজর যেতেই ভ্রু কুঁচকে আসে। পিহুর মায়ের কথায় ধ্যান ভাঙে তাদের। উনি সবাইকে চেঞ্জ করে নিচে যেতে বলেছে ডিনার করতে। তার কথায় সবাই চেঞ্জ করতে চলে যায় পিহুর রুমে। তবে মেঘ রুদ্রের সামনে যায়। মেঘকে তার সামনে দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। মেঘ রুদ্রের হাতের দিকে তাকিয়ে বলে, আপনার হাত কাটল কিভাবে? রক্ত বেরোচ্ছে তো এখনো। মনে হচ্ছে থেতলে গেছে। রুদ্র মেঘের কথায় হাতটা লুকিয়ে ফেলে। কঠিন গলায় বলে, তোমার এত কিছু দেখতে কে বলেছে? যাও, চেঞ্জ করে নিচে নামো। রুদ্রের হালকা ধমকে মেঘ আর সাহস করে কথা বাড়ায় না, পিহুর রুমে চলে যায়। তারপর রাতের খাবার খেতে নিচে নামে পিহুর সঙ্গে, যদিও তারা খেতে চাচ্ছিল না। তবে রুদ্রের মা তাদের না খাইয়ে ছাড়বেন না বলে দিয়েছেন। তাই বাধ্য হয়ে টেবিলে যেতেই দেখে তাদের পরিবারের সবাই বসে আছে। পিহু মেঘদের তার বাপ চাচার সাথেও পরিচয় করিয়ে দেয়। তবে এদিকে একজন যেন মেঘকে দেখে নিজের হুঁশে নেই, এক ধ্যানে তাকিয়ে যাচ্ছে। মনে মনে আওড়ায়, এই মেয়েকে আমার লাগবে। খাওয়া দাওয়া পর্ব চুকিয়ে মেঘদের তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। আজ নবীন বরণ অনুষ্ঠান, 10টার মধ্যেই সবাই উপস্থিত, তবে মেঘের আসতে একটু লেট হয়ে যায়। গেট দিয়ে ঢুকতেই পুরো ক্যাম্পাস চোখে পড়ে নতুন রূপে সাজিয়ে তুলেছে চারিদিক। মেঘ সোজা স্টেজের দিকে চলে যায়, সবাই ওদিকেই। রুদ্র স্টেজের দিকটায় ছিল, হঠাৎ কল আসায় সাইড নিয়ে বেরিয়ে আসে। কথা বলতে বলতে দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। কথা বলার মাঝেই হঠাৎ চোখ যায় নিচে দাঁড়িয়ে থাকা মেঘের দিকে। রুদ্র ঠিক জানে না সে কখন থমকে দাঁড়িয়েছে।
দূর থেকে চোখে পড়ল মেঘ নীল শাড়িতে। কোলাহলের মধ্যে হঠাৎ যেন সময় থেমে গেল। তার নীল শাড়িটা বাতাসে দুলে উঠছে, চুলগুলো খোলা, চোখে একরাশ ব্যস্ততা, ঠোঁটে নীরবতা। কিন্তু রুদ্রের চোখে সে যেন এক নিঃশব্দ বিস্ফোরণ, ছিল অন্য কিছু তার চোখে, একটা চাপা আতঙ্ক, একটা নড়েচড়ে বসা অনুভব। আর বুকের ভিতর এক নিঃশব্দ ঘোষণা, আমি বিপদে পড়ে গেছি। রুদ্রের ধ্যান ভাঙে ফোনের অপর পাশের মানুষের ডাকে। নিজের কাজ বোধগম্য হতেও অধর নাড়িয়ে বিড়বিড়িয়ে বলে, শিট। এদিকে মেঘ পিহুদের কাছে যায়। সুমনা পিহু সেম শাড়ি পরেছে, মূলত সবার শাড়ি সেমই। ভীষণ মিষ্টি লাগছে তাদের। আর রিক পরেছে পাঞ্জাবি। মেঘকে দেখে পিহু এক্সাইটেড হয়ে বলে ওঠে, বইন তোকে তো আজ যেই দেখবে ক্রাশ খাবে। কি যে সুন্দর লাগছে তোকে। আমি ছেলে হলে তোকে এতক্ষণে প্রপোজ করে বসতাম। মেঘ হালকা হেসে ফেলে, তোকেও সুন্দর লাগছে। তা শুনে রিক গলা টেনে বলে, ফাউন দেওয়ার জন্য নারীরা সেরা রে হও। তার কথায় মেঘ পিহু কটমট করে তাকায়। তাদের তাকানো দেখে রিক ফিকে হেসে বলে, না মানে পুরুষ সেরা রে হও। সুমনাকে অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে দেখে ব্যাপারটা হজম করতে পারছে না মেঘ। এই মেয়ের তো এত ভালো মানুষ না। তার উপর আজকের দিন সে নিয়ে অনেক এক্সাইটেড ছিল। পিহুকে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে, তবে তার উত্তর সেও জানে না। মেঘ সুমনাকে হালকা ধাক্কা দিয়ে জিগায়, কিরে কি হয়েছে? সুমনা তাদের দিকে তাকিয়ে কাঁধো কাঁধো গলায় বলে, মেবি আমার হার্ট সার্জারি করাতে হবে। সবাই অবাক হয়ে যায়, সাথে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে, কেন, কি হয়েছে তোর? সুমনা হতাশার শ্বাস ছেড়ে বলে, আমার হার্টে মনে হয় ছিদ্র আছে রে, যার এই জায়গা দেয় সেই ক্ষতি করে বেরিয়ে যায়। সবাই হতবাক বলে, কি এই মেয়ে? পিহু রিক্ত বিস্ময়ে চোখে তাকিয়ে আছে। তা দেখে মেঘ বিরক্ত হয়ে বলে, -23 নাম্বারটার সাথেও ব্রেকআপ। সুমনা মাথা নাড়ায়। সাথে সাথে মেঘ বলে, তোরের জন্য মন খারাপ করছিস? সুমনা বলে ওঠে, উই হ্যাভলার জন্য কিসের মন খারাপ? আমার তো নিজের জন্য মন খারাপ। শালার জন্য কালকে সারা রাত জেগেছিলাম, এই দেখ চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। শালা সারা রাত কথা বলে ফজরের সময় ব্রেকআপ করছে। ব্রেকআপ করতে আগে কর, তাহলে ঘুমাই যাইতাম। কালকে সারাদিন রূপচর্চা করছি আজকের অনুষ্ঠানের জন্য। কিন্তু কালকের রাত জেগে সব ব্যর্থ হয়ে গেল রে। আজকে আমাকে দেখতে খারাপ লাগছে, কেউ পছন্দ করবে না। সুমনার দুঃখের আসল রহস্য শুনে সব হতবাক। হাসবে নাকি কাঁদবে বুঝে উঠছে না। পরক্ষণেই হাসির রোল পড়ে যায়। এদিকে সব স্টুডেন্টস গেটের দিকে যাচ্ছে, নবীন বরণে ইনভাইটেড গেস্টরা চলে এসেছে, তারাও এগিয়ে যায় সেদিকে। ভলান্টিয়াররা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। প্রধান অতিথি হিসেবে রুদ্রের বাবা এরশাদুল চৌধুরীকে প্রিন্সিপাল স্যার স্পেশালভাবে নিজে এগিয়ে গিয়ে নিয়ে আসেন। তারপর শুরু হয় ভাষণ। স্টুডেন্টসদের জন্য সব থেকে বোরিং টাইম। এক একজন হামিদ দিচ্ছে ভাষণ শুনতে শুনতে। এক পর্যায়ে তা শেষ হয়, তখন সবাইকে কিছুক্ষণের জন্য ব্রেক টাইম দেওয়া হয়। এর মধ্যে যারা নাচে, গানে বা নাটকে নাম দিয়েছে তারা কস্টিউম চেঞ্জ করে নেয়। মেঘরাও তাদের ড্রেস আপ করে নেয়, শাড়ির উপরেই কালো বরকা পড়েছে। আর মুখে পাউডার, চোখে কালি লাগিয়ে নেয় বেশ। প্রথমে একটা গান হয়, তারপর দুইটা নাচের পর এবার তাদের নাচের পালা। সবাই স্টেজের পেছনে এসে দাঁড়ায়। রুদ্ররা এদিকে সব মেইনটেইন করে স্টেজে পাঠাচ্ছে। তাদের ডাকতেই উঠে আসে, তখনই মেঘের নজর যায় রুদ্রের দিকে। নেভি ব্লু পাঞ্জাবি আর সাদা পায়জামা পরা রুদ্রের মুখে আজ ভীষণ ব্যস্ততা। রুদ্রের পাঞ্জাবির হাতা গুটানো, ঘামে ভেজা কপাল, চোখে কিছুটা ক্লান্তি, তবু সেই চোখে কিছু আছে, এক ধরনের মনোযোগ আর নেতৃত্ব। রুদ্র হয়তো এক ঝলক দেখেছিল মেঘকে, তবে দেখামাত্র ফিক করে হেসে ফেলে, এতে মেঘ কিছুটা লজ্জা পায় বটে। ড্যাশ ড্যাশ ড্যাশ। হঠাৎ স্টেজে কয়েকটা ভূতের বেশে মানুষের আগমনে সব স্টুডেন্টস নিশ্চুপ হয়ে যায়। কৌতূহল নিয়ে চেয়ে থাকে। মেঘ, পিহু, সুমনা, রিক চারজনই মঞ্চের মাঝখানে। চোখে বড় কালো কালি, মুখে সাদা পেইন্ট, মাথায় সাদা কালো হিজাব আর কালো বরকায় যেন নান মুভির ভূতের রিক্রিয়েট করতে চেয়েছে। পেছনে আরও কয়েকজন সাথী সাদা কাপড়ে মোড়ানো, কনফিউজ লুক। ব্যাকগ্রাউন্ডে বাজছে শোন শোন পাঠল লাক্কান, সব শোন পাঠল ইয়া।
সাথে সাথে সবাই সেম স্টেপে নাচতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে পুরো মাঠ হৈ হৈ করে চিৎকার করে ওঠে, কেউ সিটি বাজাচ্ছে, কেউ হাততালি, কেউ আবার জায়গা থেকে লাফিয়ে ওঠে। তারা প্রতিটা স্টেপ মিলিয়ে নাচছে। গানের বিটে বিটে গালে আঙুল দিয়ে ঘুরে দাঁড়ায়, তো আবার কখনো কোমরে হাত দেয়। ও বেবি ডল মেনশন ডায়াই। সবাই বেশ এনজয় করছে, মুখে অট্টহাসি, সাররাও হাসছেন হালকা। শেষ বিটে সবাই একসাথে ঘুরে দাঁড়ায়। মাঠের সবাই দাঁড়িয়ে যায় একসাথে, পুরো মাঠে হাসির বিস্ফোরণ। তালিতে ফেটে পড়ে। কিছু স্টুডেন্টস রীতিমতো মিছিল দিচ্ছে বেবি ডল ভূত রিটার্ন চাই এই বলে। অতঃপর তারা নাচ শেষে স্টেজ থেকে নেমে যায়। মেঘরা চেঞ্জ করে নেয়। মেঘ শাড়ির কুচি ঠিক করতে করতে এগোচ্ছে, পিহুরা তার অনেকটা আগেই। হঠাৎ একটি মেয়ে দ্রুত আসায় মেঘের সাথে ধাক্কা লাগে। মেঘসহ মেয়েটি নিচে পড়ে যায়। এভাবে পুরায় মেঘের ঠিক করা কুচিটা আরো এলোমেলো হয়ে যায়, কোমরেও বেশ ভালোই ব্যথা পেয়েছে। সাথের মেয়েটি সাথে সাথে উঠে মেঘকে টেনে উঠায়। সরি সরি আপু, আসলে তাড়াহুড়ায় দেখেনি। কিছু মনে করো না, চলো আমার সাথে, ওই ক্লাসটা ফাঁকা আছে, শাড়িটা ঠিক করে নিবে। মেঘও কিছু না বলে চুপচাপ মেয়েটির পিছে পিছে যায়। মেঘকে নিয়ে ক্লাসের সামনে যায়, মেয়েটি দরজার পাশে দাঁড়ায়। মেঘ ক্লাসে ঢুকে শাড়ি ঠিক করার উদ্দেশ্যে, তবে ক্লাসে ঢুকতেই হঠাৎ দরজা বন্ধের শব্দে পেছনে ফিরে তাকায়। পিহু হাঁটার মাঝে হঠাৎ মেঘকে না দেখতে পেয়ে ভ্রু কুঁচকে যায়, গেল কই এই মেয়ে। রিক আর সুমনাকে যেতে বলে, সে পেছনের দিকে আবার যায় তাকে খুঁজতে। কিছু দূর যেতেই কারো ডাকে পা থেমে যায় পিহুর। মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখা পায় উজ্জ্বল শ্যামলা রঙের সুদর্শন পুরুষের, মুখে ছাপ দাড়ি, চোখে নর্মাল গ্লাস, চুলগুলো ব্রাশ করা, একটু বড় হওয়ায় কিছুটা উঠে উঠে আছে, নেভি ব্লু পাঞ্জাবিতে বেশ মানিয়েছে। ছোটখাটো একটা ক্রাশ খেয়ে বসে আছে পিহু। ছেলেটির আবার ডাকে হুঁশ ফিরে। নিজেকে স্বাভাবিক করে বলে, কি সমস্যা? কানে কি দেখেন না আমি যে যাচ্ছি, ডাকছেন কেন? ছেলেটা হকচকিয়ে যায়। অবাক কণ্ঠে বলে, কানে আবার দেখে কিভাবে? পিহুর নিজেরও বোধগম্য হয় এসব যাতা বলছে। পর মুহূর্তেই নিজেকে ঠিক প্রমাণ করতে কোমরে দুই হাত দিয়ে বলে, যেহেতু আমি বলেছি সেহেতু ঠিক বলেছি। ইউর অ্যানি সমস্যা? ছেলেটি হালকা হেসে বলল, না না, একদম সমস্যা নেই। পিহুর কথায় সাইড দিতেই তার ভাবটা আরেকটু বেড়ে যায়। আবার তাকে বলল, ডেকেছেন কেন? আসলে অফিস রুমটা কোন দিকে? পিহু চোখ ছোট ছোট করে বলল, দেখে তো লাগছে এখানের স্টুডেন্ট। তা নতুন নাকি? ছেলেটি হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ, নতুন এখানে। আসলে ট্রান্সফার। পিহু ভাবে তাদের ক্লাসমেট হয়তো, তাই তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পিহু বলে, নতুন এসে সিনিয়রের সাথে বেয়াদবি, সালাম ছাড়া কথা। দাঁড়ান, স্যারকে বিচার দিব। টিসি দিয়ে বের করে দিবেন। পিহুর কথায় ছেলেটা কি বুঝলো না বুঝলো জানে না, তবে মুখটা একটু ভীতু করে বলে, সরি সরি সিনিয়র আপু, আসসালামু আলাইকুম। আপনি যদি দয়া করে আমাকে অফিস রুমটা দেখাতেন। পিহু ফলো মি বলে তাকে অফিস রুমের দিকে নিয়ে যায়। ড্যাশ 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 মেঘ পেছনে তাকিয়ে দেখে আসিফ। তার দিকেই তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আর একটু সামনে এগিয়ে এসে বলে, হাই মেঘ, তোমাকে আজ সেই লাগছে। মেঘ কিছুটা পিছিয়ে যায়। ভয় হচ্ছে, দরজা বন্ধ কেন? আপনি এখানে কেন? আর দরজা বন্ধ করেছেন কেন? বলেই সে দরজা খুলতে এগিয়ে যেতে নেয়। তবে আসিফ তার সামনে এসে দাঁড়ায়। এত যাওয়ার তারা কিসের? এখনো তো অনেক কিছু বাকি। হঠাৎ অনেকগুলো গোলাপ ফুল বের করে হাঁটু গেড়ে বসে যায় মেঘের সামনে, তার চোখে অদ্ভুত ঝলক, ঠোঁটে হাসি নয়, এক ধরনের শকুনি ভঙ্গি। সে বলে, আমি তোমাকে ভালোবাসি মেঘ। তোমাকে দেখার পর থেকে আর কোনো দিকেই নজর আটকানো যাচ্ছে না। কি জাদু করেছ আমায়? মেঘ কি বলবে ভেবে পাচ্ছে না। মাথায় চিন্তা, এখন যদি ডিরেক্ট রিজেক্ট করি ক্লাসে তো সে একা, যদি খারাপ কিছু করতে চায়। সে বুঝো দিয়ে বলল, দেখুন ভাইয়া, আগে দরজা খুলুন। আসিফ হুট করে এসে মেঘের হাত ধরে ফেলে। মেঘ দুপা পিছিয়ে যেতে নিয়েও পারেনি। আসিফ করুণার সুরে বলে, ভয় পাচ্ছ? ভয় পেও না,
আমি কিছুই করব না যদি তুমি রাজি হয়ে যাও। মেঘ চুপ, সে হাত ছাড়ানোর চেষ্টা করছে। তাকে চুপ থাকতে দেখে আসিফ রেগে যায়। তুই আমার গার্লফ্রেন্ড হ, আমি তোকে এই সেমিস্টারে টপ রেজাল্ট করাই দিব। কেমন? পরপর আবার বলে ওঠে। তুই একবার রাজি হ, দেখবি ক্যাম্পাসে সবার সামনে তোকে নিয়ে তাক লাগাই দিব। এমন সে মেয়ে তো, আমার পাশে ফিট হবি। কেউ কিছু বলার সাহস পাবে না, সবাই ভাবি ডাকবে। মেঘ থমকে যায়। এতটা বাজে প্রস্তাব সে আশা করেনি। মেঘ ভয় পায়, পিছিয়ে যায় আসিফের সামনে থেকে। নরম গলায় বলে, না ভাইয়া, আমি এসব কিছু চাই না। প্লিজ আমাকে যেতে দিন। মেঘের মুখে এই কথা শুনতেই আসিফের মুখের হাসি মিলিয়ে যায়। চোখে এক মুহূর্তে হিংস্রতা ভেসে ওঠে। হঠাৎ সামনে এগিয়ে এসে মেঘের চুলের মুঠি ধরে ফেলে। মেঘ তৎক্ষণাৎ ভয় পেয়ে চিৎকার করতে যায়, কিন্তু আসিফ মুখের খুব কাছে এসে ফিসফিস করে বলে, ওই রুদ্রটার জন্যই না, তার জন্যই তো রিজেক্ট করলি আমাকে। আবার চিৎকার করে বলে, এই শালা আমার সব জিনিস কেড়ে নেয়, এখন তোকেও নিয়ে নেবে। মেঘের কিছুই মাথায় ঢুকছে না। চুলে শক্ত করে ধরায় ব্যথায় চোখমুখ ক্যাচে বন্ধ করে নেয়। আসিফ আবার কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল, দাঁড়া, তোর এমন অবস্থা করব যে রুদ্র কেন, কোনো ছেলেই তোর দিকে ফিরে তাকাবে না। বেশি ভাব তাই না, ছোটাবো। তার চোখে তখন ঘৃণা, ক্ষোভ আর বিকৃত আনন্দ। মেঘ আত্মচিৎকার করতে চায়, ছটফট করে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু আসিফ তখন পাগলের মতো আচরণ করছে। মেঘের আঁচলে টান দেয়, তবে মেঘ দুই হাতে শক্ত করে ধরে রেখেছে বিধায় সরাতে পারছে না। তা দেখে রেগে মেঘের গালে পরপর 3/4টা থাপ্পড় মারে। অকথ্য ভাষায় গালিগালাজ করছে। মেঘ গলা ফাটিয়ে চিৎকার করছে, তবে কেউ শুনছে না। শুনবেই বা কিভাবে, সবাই যে মাঠে। দস্তাদস্তির এক পর্যায়ে মেঘ আসিফকে ধাক্কা মেরে ফেলে দরজার দিকে ছুটে যেতে নেয়, তবে মেঘের পা ধরে ফেলায় মুখ থুবড়ে নিচে পড়ে ব্রেঞ্চের সাথে লেগে কপাল কেটে যায়। ব্যথায় জর্জরিত মেঘ তবুও নিজের ইজ্জত বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ড্যাশ 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 ড্যাশ। রুদ্র স্টেজের এদিকটায় ছিল তখন, কারো কল আসে। কিরে ব্যাটা, আর কতক্ষণ ওয়েট করাবি? অপাশ থেকে, তুই চলে এসেছিস। খুব, অফিস রুমে বসে আছি, দ্রুত আয়। আচ্ছা ওয়েট। কল কেটে শান্ত রাহুলের উপর সব বুঝিয়ে দিয়ে সে চলে অফিস রুমের উদ্দেশ্যে। নিচ তালার করিডোর পেরিয়ে যেতে নিতেই হঠাৎ ঠাস করে ব্রেঞ্চ পড়ার শব্দে রুদ্রের পা থেমে যায়। কিসের শব্দ হলো তা দেখতে সেদিকে যায়। কয়েকটা ক্লাসরুম পেরিয়ে যেতেও দেখে সব ক্লাসের দরজা বন্ধ। মনের ভুল ভেবে আবার পেছনে ফিরে হাঁটতে নিতেই কারো চিৎকারের শব্দ কানে আসে। গলাটা তার পরিচিত মনে হচ্ছে। কারো কোনো বিপদ হলো না তো ভেবে সে সেদিকে আবার দ্রুত পায়ে আগায়। সব ক্লাসের দরজা খুলে চেক করতে করতে লাস্টের ক্লাসটার দরজা ভিতর থেকে অফ দেখে। সে বাইরে থেকে কয়েকবার দরজায় বাড়ি দেয়। এদিকে মেঘ বাইরে থেকে দরজার কলাঘাতের শব্দে আরো চিৎকার করে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, কে আছেন? সাহায্য করুন প্লিজ। আসিফও থেমে যায়, এদিকে তো কারো আসার কথা না, কে আসলো? তবেই সে দ্রুত মেঘের দিকে আবার এগিয়ে যায়। মেঘের শাড়ি আধ খোলা, পেট স্পষ্ট, আসিফ সেদিকে হাত বাড়িয়ে নখ বসিয়ে দেয়। টেনে নিজের কাছে নিয়ে আসে। মুখ বাড়াতে নিবে, অমনি পেছনে থেকে কারো থাবায় মেঘকে ছেড়ে দেয়। পেছনের ব্যক্তিটি তাকে তার দিকে ঘোরাতেই আসিফ দেখতে পায় রুদ্রের মুখ। চোখে যেন আগুন জ্বলছে। আর কিছু ভাবার সময় না দিয়েই আসিফের নাক বরাবর একটি ঘুষি মেরে দেয়, সাথে সাথে গোলাগুলিয়ে রক্ত বেরোতে থাকে। শরীরের সব শক্তি দিয়ে আসিফকে সমানে মেরে যাচ্ছে, আধমরা অবস্থা তার। তবুও রুদ্রের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা, একসময় রুদ্রের হাতের বাঁধনটি লেহতেই সে ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। রুদ্র ও আসিফকে ধরতে সেদিকে যেতে নেয়, কারো ফুপিয়ে কান্নার শব্দে পা থেমে যায়। পেছনে ফিরে দেখে মেঘ এক কোণায় জড়সড় হয়ে বসে আছে, কান্নার ফলে মাঝে মাঝে শরীর ঝাঁকি দিয়ে উঠছে। শাড়ি এলোমেলো, ফর্সা গালে 5 আঙুলের দাগ স্পষ্ট, কপালের রক্ত, ডান হাতের ব্লাউজ কিছুটা ছিঁড়ে গেছে, সেখানে নখের আঁচড়ের দাগ। পেটের দিকে নজর যেতেই চোখ সরিয়ে নেয়। রুদ্রের হঠাৎ বুকের মধ্যে ভার ভার লাগছে।
এই মেয়েটির এই অবস্থা সে মেনে নিতে পারছে না। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় রুদ্র। মেয়েটি ভয়ে জ্বরসর হয়ে কাঁদছে। এই মেঘ, কিছু হয়নি তো? আমি চলে এসেছি। মেঘ একইভাবে বসে আছে, যেন আশেপাশে খেয়াল নেই তার। রুদ্র একটা রোগ গিলে আবার ডেকে ওঠে, মেঘ। এবার মেঘ মাথাটা তুলে রুদ্রের দিকে তাকায়, কান্নার ফলে চোখ মুখ ফুলে আছে। রুদ্র তাকে ভরসা দিতে বলে, ডোন্ট বি আফ্রাইড, ইম হির উইথ ইউ। মেঘ যেন এমনই সান্ত্বনা খুঁজছিল। বসা থেকে উঠেই রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে। গলা ছেড়ে কাঁদছে মেয়েটি। রুদ্র বুঝতে পারছে সে তার নিজের জ্ঞানে নেই। ডান হাতটা মেঘের মাথায় রেখে তাকে শান্ত করার চেষ্টা করছে। রুদ্র বাম হাতে তার ফোনটি নিয়ে পিহুকে কল লাগায়। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলো। এখনই ফার্স্ট ফ্লোরের লাস্ট ক্লাসে চলে আয়, দ্রুত। বলিয়ে কল কেটে দেয়। পিহু ভাইয়ার কথা মতো ক্লাসে আসতেই তার পা স্নো হয়ে যায়। মেঘের এই অবস্থা দেখে তার ভিতর কেঁপে ওঠে। ভাইয়া, ওর কি হয়েছে? রুদ্র মেঘের দুই কাঁধ ধরে নিজের থেকে ছাড়িয়ে পিহুকে ইশারা করে তাকে ধরতে। পিহু তাকে নিজের কাছে জড়িয়ে নেয়। মেঘ তখনও কাঁদছে। রুদ্র কর্কশ গলায় বলে, ঠিকঠাক করে বাসায় পৌঁছে দিয়ে আসিস। বলি হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। কাউকে কল লাগায়, আসিফকে আমি এখনই চাই, ইমিডিয়েটলি। কল কেটে বড় বড় পা ফেলে চলে যায় তার উদ্দেশ্যে। এদিকে পিহু মেঘকে প্রায় আধা ঘন্টা লাগিয়ে শান্ত করেছে, তারপরও মেয়েটি ভয়ে চুপসে আছে। তার শাড়ি ঠিকঠাক করে আঁচল দিয়ে শরীর ঢেকে দেয়। তারপর মেঘকে তাদের গাড়ি করেই বাসায় ড্রপ করে দিয়ে আসে। টানা এক সপ্তাহ মেঘ ভার্সিটি যায়নি। বাড়ির কেউ এমনিতেও মেঘের কোনো বিষয় নিয়ে চিন্তা করে না, তাই এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেনি। তবে এই এক সপ্তাহ পিহু, সুমনা, রিক মেঘের সাথে যোগাযোগ রেখেছে। আজ পিহুদের জোড়াজুড়িতে যাচ্ছে সে। নিজেও চিন্তা করছে এভাবে আর কয়দিন থাকবে, উল্টো নিজের লেখাপড়ার ক্ষতি। তাই সকাল সকাল হাতের কাজ শেষ করে রেডি হয়ে নেয়। হলুদ রঙের চুড়িদার পরেছে, কানে ছোট সাদা পাথরের দোল, ঠোঁটে লিপ বাম লাগিয়ে বেশ শেষতার রেডি হওয়া। ভার্সিটির সামনে আসতেই ভাড়া মিটিয়ে নামতেই গেটের সামনে পিহুদের দেখা মিলে। মুখে মুচকি হাসি ফুটে ওঠে মেঘের। তাকে কমফোর্ট দিতেই তার জন্য দাঁড়িয়ে ভালোই বুঝতে পারছে। মেঘকে দেখে তারা এগিয়ে আসে। সবাই টুকিটাকি কথা বলতে বলতে ক্যাম্পাসে ঢুকে। কথায় কথায় মেঘ জানতে পারে আসিফকে নাকি কারা মেরেছে, তার বাম হাতের আঙুলও কেটে ফেলেছে। আসিফের নাম শুনতেই মেঘের চোখে মুখে ঘৃণা ফুটে ওঠে। প্রথম ক্লাস শেষে স্যার যেতেই হঠাৎ সবার মোবাইলে নোটিফিকেশন আসে। মেঘরা উঠে ক্যান্টিনের উদ্দেশ্যে বের হতে নিচ্ছিল তাই খেয়াল করেনি। তবে হুট করেই পুরো ক্লাসের স্টুডেন্টস তাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। আর কি সব ফিসফাস করছিল। এসব দেখে পিহু একজনকে জিজ্ঞেস করে, আমাদের কি রূপ বেরিয়েছে? এভাবে তাকাচ্ছ কেন? ছেলেটি কিছুটা মজা নিয়েই বলে, সবারটা তো জানি না, তবে মেঘের রূপ তো বেরিয়েছে, সাথে লিঙ্কও। এর কথায় ক্লাসের সবাই হাসতে লাগে। আর একটি ছেলে বলে ওঠে, এজন্যই তো দেখি কলেজের ফেমাস বয়ের চিপায়ে চিপায়ে থাকে উহুম্মুম খেয়ে ছেড়ে দিল। ক্লাসের সবাই যেন আরও মজা পেয়েছে, আবারও হেসে ওঠে। এদিকে মেঘের কিছুই বোধগম্য হচ্ছে না কিসব বলছে এরা, সে শুধুই অবাক চোখে তাকিয়ে। রিক রেগে গিয়ে ছেলেটির কলার ধরে বলে, এই কিসব ফালতু কথা বলছিস, মুখ সামলে কথা বল। ছেলেটি নোংরা হেসে বলে, ভাই আগে মোবাইল চেক দে, তারপর বান্ধবীর হয়ে মায়ের করতে আসিস। তার কথায় হোয়াটসঅ্যাপে ঢুকতেই চমকে যায়। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে 5 সেকেন্ডের একটি ভিডিও যেখানে মেঘ রুদ্রের বুকে। মেঘের সেদিনের ঘটনা মনে পড়ে যায়। সে ভয়ের চোটে হিতাহিত জ্ঞান হারিয়ে রুদ্রকেই জড়িয়ে ধরে কাঁদছিল। ভিডিওটা সেই মুহূর্তের, তবে মেঘ যে কাঁদছে তা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে দুজনেই খুবই ঘনিষ্ঠ মুহূর্তে। ক্লাসে কেউ হাসছে, কেউ চুপচাপ কনফিউশন নিয়ে তাকিয়ে আছে। পিহু ততক্ষণে ভিডিওটা দেখে চিৎকার করে বলে ওঠে, এই ভিডিও দিল কে? কার এত সাহস হয়? মেঘ যেন কিছু বুঝে ওঠার আগেই বেঞ্চে ধপ করে বসে পড়ে। মুখে তার রং নেই, ঠোঁট কাঁপছে। সুমনা তখন চুপচাপ তার পাশে এসে বসে বলে, মেঘ, তুই ঠিক আছিস? সে কোনোমতে মাথা নাড়ে। চোখ দুটো ছলছল করছে। তার মনে হচ্ছে চারপাশের মানুষজন যেন তাকে গিলে খাচ্ছে। রিক তখন ছেলেটির দিকে তেড়ে যায়।
এই ভিডিওকে দিচ্ছে বল, তোদের নিজের বোন থাকলে এরকম করতি। পেছনে থেকে একজন বলে ওঠে, এইটা তো এমএমএস মামা। ভাইরাল হয়ে গেছে পুরো ভার্সিটিতে। ক্লাসের সবার হাসি যেন থামে না। মেঘ হাওয়ার মতো উঠে দাঁড়ায়, কারো মুখের দিকে না তাকিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। পিহু আর সুমনা চোখাচোখি করে তড়িঘড়ি করে তার পেছনে ছুটে। রিক দাঁড়িয়ে কিছুক্ষণ থমকে থাকে, তারপর সেও গোজগোজ করতে করতে বেরিয়ে যায়। কমন রুমে বসে আছে মেঘ। সেই কখন থেকে চুপচাপ, কথা বলছে না, কিছু একটা চিন্তা করছে। পিহু মেঘের সামনে বোতল তুলে ধরে, পানি খা একটু, দম বন্ধ হয়ে আসছে তোকে দেখে। মেঘ কিছুই বলে না, চোখে কোনো আবেগ নেই, ঠোঁট দুটো শুকিয়ে আছে। ঠোঁটের লিপবামটুকুও যেন উড়ে গেছে ততক্ষণে। হঠাৎ খুব ধীরে বলে ওঠে, আমি জানি এসব কে করেছে। সুমনা পিহু জিজ্ঞেস করে কে। তবে মেঘ তাদের কথার জবাব না দিয়ে হুট করে উঠে যায়। তার চোখে মুখের রাগ আর ঘৃণা স্পষ্ট। সে করিডোর ধরে হাঁটা দেয়, কাউকে খুঁজছে সে। পিছে পিছে পিহুরাও আসছে। অন্যদিকে ভার্সিটির মেইন গেট দিয়ে ভেতরে ঢুকছে না রুদ্র। ধূসর রঙের পাঞ্জাবি গায়ে, চোখে সানগ্লাস। তার একপাশে কয়েকজন ছাত্র, যাদের সঙ্গে মিনিট খানেক আগেই একটা ছাত্র সমাবেশ শেষ করে এসেছে। ভার্সিটিতে এতক্ষণে কি ঘটে গিয়েছে তার সম্পর্কে কোনো ধারণাই নেই তার। ঠিক তখনই ক্লাসরুমের করিডোর থেকে ধেয়ে আসে মেঘ, তার চোখ রক্তিম। সে একদম রুদ্রের সামনে গিয়ে দাঁড়ায়। রুদ্রের মেয়েটিকে দেখে স্বাভাবিক লাগেনি কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই একটা ঠাস করে থাপ্পড় পড়ে রুদ্রের গালে। চারপাশে যেন মুহূর্তেই নিস্তব্ধতা নেমে আসে। সবার চোখ ছানাবড়া, কেউ বুঝে উঠতে পারছেন না কি হলো। রুদ্র জায়গায় দাঁড়িয়ে, চোখ বন্ধ, সানগ্লাসটা মাটিতে পড়ে আছে। ব্যাপারটা হজম করতে একটা লোক গিলে চোখ মেলে তাকায়। তার দৃষ্টি এবার আর কোমল না, আগুনের মতো শীতল, চোখ দুটো লাল হয়ে আছে। থাপ্পড়টা যেন তার গালে না, ইগোতে লেগেছে। সে সোজা তাকায় মেঘের চোখে। চারপাশে অনেক ছাত্রছাত্রী তাকিয়ে। এমন কিছু তারাও আশা করেনি। পিহুরাও অবাক মেঘের এই কাজে, ভাবতেও পারেনি এমন কিছু করবে। পরক্ষণেই মেঘ রুদ্রের পাঞ্জাবির কলার ধরে দুপা একটু উঁচু করে রুদ্রের মুখোমুখি হয়। এতে রুদ্র এক চুল পরিমাণও নড়েনি। গর্জে উঠে মেঘ, আপনি করেছেন এসব তাই না? আমি জানি তো, আপনার কাজেই। ওই দিন তো আপনি ছাড়া আর কেউ ছিল না। আপনার কি একটুও লজ্জা করল না এমনটা করতে? আপনার নিজের বোনের মুখটা একবারও চোখে ভাসল না। আজ আমার জায়গায় যদি সে থাক। একে তো মেঘ সবার সামনে তাকে থাপ্পড় মেরেছে, তার উপর কলার ধরেছে। রাগে যেন রুদ্রের মাথা ফেটে যাচ্ছে। সাথে সাথে মেঘের দুই বাহু ধরেই নিজের থেকে ছাড়িয়ে পেছনের দিকে ধাক্কা মারে। হঠাৎ ধাক্কায় মেঘ পড়ে যেতে নেয়, তবে পেছনে থেকে পিহু সুমনা তাকে আঁকড়ে ধরে। রুদ্র রাগে গোজগোজ করতে করতে বলে, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় এই রুদ্র চৌধুরীর গায়ে হাত দেওয়ার? এমন গর্জনে মেঘ কেঁপে ওঠে। রুদ্রের এই রূপ নতুন দেখছে, খুবই ভয়ানক লাগছে তাকে। রুদ্র আরও এক পা সামনে এসে আবারও ধমকে বলে, যদি মেয়ে না হয়ে ছেলে হতে, এতক্ষণে মাটির নিচে গেড়ে ফেলতাম। তোমার ভাগ্য ভালো, মেয়েদের গায়ে হাত তোলার শিক্ষা পাইনি, নয়তো হাতটা ভেঙে গুড়িয়ে দিতাম। এর মধ্যে রুদ্রের ফ্রেন্ডরা চলে আসে। পুরো ক্যাম্পাসে মোটামুটি হট নিউজ হিসেবে এটা ছড়িয়ে পড়েছে। আশেপাশে স্টুডেন্টস ভিড় জমিয়েছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সার্কাস দেখছে। তা দেখে রাহুল এক ধমকে সবাইকে নিজের কাজে যেতে বলতেই সবাই ভয় চলে যায়। এদিকে পিহু তার ভাইয়ের রাগ সম্পর্কে জানে, তাই সে মেঘকে টানছে এখান থেকে যেতে। তবে মেঘ একটুও নড়ছে না। এতে যেন রুদ্রের রাগের পরিমাণ তরতরিয়ে বাড়ছে। কর্কশ গলায় পিহুকে বলে, তর বান্ধবীকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরা, নয়তো যেভাবে দাঁড়িয়ে আছে সেভাবে আর কোনোদিনও দাঁড়াতে পারবে না। মেঘ রুদ্রের কথা কানে না নিয়েই তার চোখের সামনে হাতের অ্যান্ড্রয়েড ফোনটা ধরে। তাতে সেই ভিডিওটা প্লে করা। রুদ্র এক মুহূর্তের জন্য থমকে যায়। পরপরই মেজাজ এমনিতেই বিগড়ে আছে, তার উপর কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। চড়া গলায় বলে উঠে, কে এতটা দুঃসাহস দেখালো? কে এই ভিডিও করেছে? আরও কিছু বলতে যাবে, তার আগেই মেঘ রুদ্রের কথা তোয়াক্কা না করে বলে উঠে, হ্যাঁ, এখন নাটক করছেন, কিছুই জানেন না।
পুরো ভার্সিটিতে ভাইরাল। সবাই বেশ মজা নিচ্ছে, তবে আপনাকে নিয়ে না আমাকে নিয়ে। কারণ আমি মেয়ে, আমার চরিত্রে আঙুল তুলছে, মজা উড়াচ্ছে আমাকে নিয়ে। দুপা এগিয়ে এসে জিজ্ঞেস করে, কেন করলেন এমন? রুদ্র একে তো এসব সম্পর্কে কিছুই জানে না, তার উপরে এই মেয়ে হুদাই তাকে ব্লেম দিচ্ছে। রাগ যেন চরম সীমা পেরিয়ে যাচ্ছে। ঝাড়ি মেরে বলে ওঠে, এই মেয়ে, আর একটা কথা বলবা তো চর মেরে গালের নকশা বদলায় দিব। দুনিয়াতে এমন বলদ দেখছো যে কাউকে ভাইরাল করতে গেলে নিজের ফেসও দেখায়। মাথায় কি কিলু নাই? আমি যদি ভিডিও করতাম তো তোমার কাছে কে ছিল? আমার যমজ ভাই। আর আমি আমার ইমেজ নিজ ইচ্ছায় নষ্ট করব? এত বলদ পাইছো? ইডিয়েট কোথাকার। বলি নিজের কপালে 2 আঙুল দিয়ে স্লাইড করতে লাগে রাগ কন্ট্রোল করতে। তবে একে সামনে দেখে মনে হচ্ছে রাগ কমবেই না। তাই গটগট পায়ে সেখানে থেকে চলে যায়। মেঘ চুপচাপ দাঁড়িয়ে। রাহুল ধীর পায়ে মেঘের সামনে এসে বলে, কাউকে ব্লেম দেওয়ার আগে একবার যাচাই করা উচিত সে কি আসলেই দোষ করেছে কিনা। রুদ্র কিন্তু এরকম ছেলেই না, যেমন তুমি তাকে ভেবেছ। আর এভাবে সবার সামনে হাত তোলা একদমই উচিত হয়নি। তার ইগো হার্ট করেছ, সাবধানে থেকো, পারলে তার কাছে মাফ চেয়ে নিও। শান্তও বলে, সে মেয়েদের অনেক রেসপেক্ট করে, এসব তার দ্বারা হবে না। যাই হোক, যে বা যারা এসব করেছে তা আমরা খুঁজে বের করবই। তবে তোমার আজকের কাজটা একদম ঠিক করনি, ভরা ক্যাম্পাসে। আর কিছু না বলেই তারাও চলে যায়। কোথা থেকে একটি মেয়ে এসে মেঘকে বলে টিচার্স রুমে তাকে ডেকেছে। মেঘ মাথা নিচু করেই হাঁটা দেয়। ভেতরে ভেতরে অজানা ভয় কাঁপছে। পেছনে পেছনে পিহুরাও আছে, তবে ভেতরে ঢুকেনি, বাইরেই দাঁড়িয়ে। টিচার্স রুমের কাছে গিয়ে নক করতেই পারমিশন পেয়ে ভেতরে প্রবেশ করে। তাকিয়ে দেখে সব টিচাররাই এখানে উপস্থিত। সাথে সাথে রুদ্রও এসে ঢুকে। তার চোখ লাল, তবে সে শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। একজন ম্যাম মেঘকে উদ্দেশ্য করে বলে, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে এসেছো? এই মেয়ে দেখতে তো ভদ্রঘরের লাগে, তবে পরিবার থেকে কি এসব শিক্ষায় দিয়ে পাঠিয়েছে? এভাবে আরো অনেক টিচার অনেক কথাই বলছে মেঘকে। সে কিছুই বলছে না, অপমানে মাথা নিচু করে আছে। চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। রুদ্র তা দেখে বলে ওঠে, স্যার এতে তার একার দোষ নেই, আমাদের দুজনেরই দোষ আছে। তবে কে বা কারা ভিডিও করে ভাইরাল করেছে তা আমি জানি না। রুদ্র সেদিনের আসিফের ঘটনাটা পুরোপুরি আড়াল করে যায়। কারণ এটা জানাজানি হলে মেঘের নামের আরও বদনাম ছড়িয়ে পড়বে। তখনই একজন ম্যাম রুদ্রকে থামিয়ে বলে, না রুদ্র, তুমি কেন এই দোষ নিজের কাঁধে উঠাবে? এত বছর ধরে দেখে আসছি তোমায়। আজ অবধি এমন কোনো খারাপ রেকর্ড করনি তুমি। নিশ্চয়ই এই মেয়ে প্ল্যান করেই তোমার ইমেজ খারাপ করতে এমন করেছে। নয়তো এত ভালো উচ্চপদের ফ্যামিলির ছেলে এমন করে না। মেঘ অবাক হয়ে মাথা তুলে তাকায়। একজন নারী হয়ে আরেকজন নারীর সম্পর্কে এমন কথা। তার থেকে বড় কথা, একজন শিক্ষক হয়ে এমন ধরনের কথা তার মুখে। সমাজে কি টাকা আর ক্ষমতার জড়ি সব। রুদ্র ছেলে আর উচ্চ পরিবারের সন্তান বলে কি সে নির্দোষ? তবে মেঘ বেশিক্ষণ অবাক হয়ে থাকতে পারল না। হঠাৎ পেছনে থেকে কেউ তার চুল টেনে ধরায় আহ করে ওঠে। সঙ্গে সঙ্গে সবাই সেদিকে তাকায়। মহিলাটি তাকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে পরপর 4 বিভাজন 5টা চড় মারে আর বলতে লাগে, তোকে পেটে ধরে খুন করেছি। তোর জন্য আজ আমাদের দিকে আঙুল উঠছে। তুই আসলে একটা অলক্ষী, অপা। দেখেছেন ভাইজান, বলেছিলাম না এই মেয়েকে এত মাথায় তুলবেন না। আজ আপনার মাথায় নিচু করে দিল। আজকেই এর একটা ব্যবস্থা করব। মহিলাটির কথায় সবাই বুঝে গেছে, মেঘের মা এটা। অফিস থেকেই কল গেছে, তাদের আসতে বলা হয়েছিল। এদিকে রুদ্র দাঁত কিচমিচিয়ে হাত মুঠ করে নেয়। মেঘের ঠোঁটের কোণা ফেটে হালকা রক্ত বেরিয়েছে, গালগুলো টকটকে লাল রং ধারণ করেছে, চুল এলোমেলো। এভাবে কেউ মারে? তবে কিছু বলতে পারছে না। একজন স্যার উনাকে থামায়। এটা টিচার্স রুম, আপনাদের পার্সোনাল ঝামেলা বাসায় গিয়ে করবেন। অতঃপর মেঘকে ছেড়ে গিয়ে বসে। মিজানুর শিকদার নিজের গম্ভীর ভাব নিয়েই বসেন। হঠাৎ বলে ওঠেন, আমাদের মেয়ে কি করেছে? একজন ম্যাম বলে ওঠে, আমাদের কানে তার নামে অনেক ধরনের কমপ্লেইন এসেছে।
আপনাদের মেয়ে ক্যাম্পাসে এসে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। এমনকি তার এসব কাজের একটা ভিডিও ভাইরাল হয়েছে আজ, যা আমাদের ভার্সিটির বাইরে গেলে এক নিমিষেই বদনাম হয়ে যেত। মেঘ অবাক নয়নে তাকায়। এসব কে বলেছে? এসব সম্পূর্ণ মিথ্যা। সে ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আর তারা কি বলছে? মিজানুর সাহেব শান্ত চোখে তাকায় মেঘের দিকে। মেঘ মাথা নিচু করে নেয়, হিচকি তুলে কাঁদছে। সে বেশ বুঝতে পারছে যে একটা হাত তার মাথার উপর ছিল, তাও সে হারিয়ে ফেলছে। এখন সে নিজেকে প্রমাণ করতে গেলেও লাভ নেই। সেই ভিডিওটা একজন দেখায়, উনি সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তবে মেঘের মা সেটা দেখে আরো তেলে বেগুনে জ্বলে ওঠেন। মেঘকে তার বড় বাবা আস্তে করে ডাকেন। মেঘ মাথা নিচু রেখেই সামনে এগোয়। তিনি শান্ত সুরে বলেন, এই মেয়েটা কি তুমি? মেঘ কি বলবে কিছুই বুঝছে না। এত কিছুর পরও তিনি তার উত্তরের আশায়। কিন্তু এটা সে নিজেই। তবে পরিস্থিতি তো এক ছিল না, কিভাবে বুঝাবে? আবারও তিনি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করতেই মেঘ মাথা উঁচু নিচু করে। তা দেখে তিনি কিছু বলতে যাবেন, তার আগেই মেঘের সৎ বাবা বলে ওঠে, বলেছিলাম না অন্যের সন্তান আমাদের বাড়িতে তুলবেন না। পর পরই থাকে, আপন হয় না। কেন দয়া দেখিয়ে এই মেয়েকে আনতে গিয়েছিলেন ভাইজান? আজ আপনারই সম্মান নিয়ে টানাটানি করছে। মিজানুর শিকদার তখন গম্ভীর সুরে বলেন, মাহমুদা, এটা অফিস রুম, বেডরুম না। তোমার স্বামীকে চুপ করাও। তারপর তিনি স্যারদের উদ্দেশ্যে বলে, আমাদের মেয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার ভুল হয়েছে, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে রুদ্র অবাক হয়ে শুনছে তাদের কথা। সে মনে মনে ইকুয়েশন মিলাচ্ছে, উনি যদি মেঘের মা হয়ে থাকেন, তবে উনার স্বামী মেঘের বাবা, তবে তাকে অন্যের সন্তান বলল কেন? কিছুই তার মাথায় ঢুকছে না। তবে সে পরিস্থিতি সামলাতে বলে ওঠে, আঙ্কেল দেখুন, যেমনটা ভাবছেন তেমন কিছুই না। এতে মেঘের কোনো দোষ নেই। পরিস্থিতি তখন মিজানুর শিকদার রুদ্রের হাত ধরে থামিয়ে বলে, বাবা তুমি ছেলে মানুষ, হাজারটা এমন কাজ করলেও তোমার গায়ে লাগবে না। তবে এখানে তোমাকে দোষ দিচ্ছি না। আমার মেয়ের যদি মতো না থাকতো। যাই হোক, ভিডিওটা ডিলিট করার চেষ্টা করো। মেয়ে মানুষ, এসব কলঙ্ক থাকলে কোথাও গিয়ে মাথাও ঠেকাতে পারবে না। বলেই তিনি উঠে চলে আসেন। এদিকে মেঘের মা মেঘকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন। পিহুরা অফিস রুমের বাইরেই ছিল। তবে হঠাৎ মেঘকে এভাবে টেনে নিয়ে যাওয়া দেখে তারাও পিছু নিতে নেয়। তবে মেঘের মায়ের রাগী রূপ দেখে তারা আর আগ বাড়ায় না। তখন রুদ্রও বেরিয়ে আসে। তাকে দেখেই পিহু প্রশ্ন ছুড়ে, ভাইয়া ভেতরে কি হয়েছে? আর মেঘকে এভাবে নিয়ে যাচ্ছে কেন? রুদ্র শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, যা হওয়ার হয়েছে। পরক্ষণেই আবার রেগে বলে ওঠে, যে এই কাজটা করেছে, তাকে যদি আমি কঠিন শাস্তি না দেই, তবে আমার নাম রুদ্র না। তখনই রাহুলের কল আসে। হ্যাঁ বল। ডট। দাঁড়া, আমি এক্ষুনি আসছি, 2 মিনিট দাঁড়াতে বল। কল কেটে বড় বড় পা ফেলে সেদিকে যায়। আইসিটি কক্ষে এসেই দেখা মেলে রাহুল, শান্তদের সাথে একটি মেয়ে দাঁড়িয়ে। সে যেতেই শান্ত বলে ওঠে, ভিডিও সব জায়গা থেকে সরিয়ে দিয়েছি। রাহুল বলে ওঠে, আর দোস্ত, এই মেয়ে এসেছে। ও নাকি জানে এসবের পেছনে কার হাত আছে। আমি অনেকবার জিজ্ঞেস করলাম, তবে বারবার তুই আসলেই বলবে বলছে। রুদ্র এবার গম্ভীর হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে, কে করেছে এসব? মেয়েটি মাথা নিচু করে বলে, মেঘ। রাহুল রুদ্র একসাথে চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট? মেয়েটি মাথা উঁচু নিচু করে। তারপর কিছু কথা বলে যা শুনে রাহুল রেগে মেগে বলে, মিথ্যে বলছো। এর পরিণতি কিন্তু ভালো হবে না। মেয়েটি ভীতু সুরে বলে, না ভাইয়া, সত্যি মেঘি করিয়েছে। আমার কাছে প্রমাণও আছে। তারপর নিজের মোবাইল বের করে কয়েকটি স্ক্রিনশট দেখায়। তা দেখে রুদ্রের চেহারায় লালচে ভাব চলে আসে, চোখ লাল হয়ে ওঠে, ঠোঁট কামড়ে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে থাকে। এদিকে রাহুল যেন স্তব্ধ। সে এখনো বিশ্বাস করতে পারছে না। রুদ্র রেগে মেগে হাঁটা ধরে, ছলনাময়ী নারী, এমন নাটক। ভরা ক্যাম্পাসে আবার চল মারলে, এর ফল তোমায় পেতেই হবে মেঘ, রেডি থাকো। অন্যদিকে মেঘকে বাসায় এনেই তার মা সব রাগ তার শরীরের উপর ছেড়েছে। কেউ কিছুই বলেনি।
মিজানুর সাহেবও আজ এগিয়ে আসেননি। তিনি চুপচাপ নিজের রুমে গিয়ে বসেছিলেন। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মাহমুদা বেগম মেঘের রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে চলে যায়। মেঘ অজরে কাঁদছে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো মেঘ হয়তো এতক্ষণে সেই পথই বেছে নিত। এক তো নিজের সম্মান, সাথে তার বড় বাবার, যেই মানুষটা তার জন্য লড়াই করে এসেছে, কোনোদিন কারোর সামনে মাথা নিচু করতে দেখেনি, সেই ব্যক্তি আজ সারা শরীরের ব্যথা নিয়েও কষ্ট করে উঠে বারান্দায় গিয়ে বসে পড়ে আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। আব্বু, শুনছ? তুমি কেন চলে গেলে আমায় একা রেখে? এই দেখো তুমি নেই বলে তোমার মেয়ের কি অবস্থা হয়েছে আজকে। আম্মু আমায় দেখতেই পারে না। আমি কি সত্যি তারই মেয়ে? মায়েদের বুঝি সন্তানের কষ্ট সহ্য হয় না? কই, আমার মার তো আমার কষ্ট চোখেই পড়ে না। আমাকে একটু ভরসাও করলো না। জানো বাবা, তুমি চলে যাওয়ার পর থেকে মায়ের ভালোবাসা কেমন সেই স্বাদও ভুলে গিয়েছি। রিমিকে আম্মু কত আদর করে, এখনো না খেতে চাইলে পেছনে পেছনে দৌড়ে খাইয়ে দেয়, রাতে ভয় পেলে তার সাথে ঘুমায়, কোথাও যাওয়ার আগে তার কাপড় বের করে দেয়। আমি না অসহায়ের মতো তাকিয়ে দেখি। আমি কেন এসব থেকে বঞ্চিত হলাম? বলো না আব্বু। হা, তুমিও স্বার্থপর। আমাকে এখানে ফেলে রেখে নিজে খুব আনন্দেই আছো জানিত। মেঘের আর্তনাদ শোনার কেউ নেই। কাঁদতে কাঁদতে সেভাবেই ঘুমিয়ে পড়ে মেঘ। পরের দিন তার মা এক হাতে খাবার আর অন্য হাতে শাড়ি নিয়ে হাজির। আদেশের সুরে বলে, আজকে তোকে দেখতে আসবে, খেয়ে গোসল করে রেডি হয়ে থাকবি। এসে যদি দেখি রেডি না, কালকের কথা তো মনেই আছে। বলি তিনি চলে যায়। তার হাতে ব্যান্ডেজ ছিল কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই চলে যান তিনি। মেঘ চুপচাপ তার কথা মতো রেডি হয়ে নেয়। সে ভালোই বুঝেছে, তার ভাগ্যে এতটুকু অবধি পড়ালেখা ছিল। সময় রাত 2:30। পাত্রপক্ষরা চলে এসেছে, মেঘকে তাদের সামনে নিয়ে যায়। মিজানুর সিকদারও নেমে আসে। কুশল বিনিময় করে বসেন তিনি। 3জন এসেছে, 2জন বুড়ো বুড়ি আর আরেকজন তাদের ছেলে হয়তো। দেখে বয়স 40+ মনে হচ্ছে। তিনি তাদের সাথে কথা বলেন। কথায় কথায় জানতে পারেন, তাদের নাকি মেঘকে ভীষণ পছন্দ হয়েছে, এই শুক্রবারে বিয়ের ডেট দিতে চান। মিজানুর শিকদার হেসে জিজ্ঞেস করেন, তা নাও হবে, তবে ছেলে কোথায়? দেখলাম না তো। তখনই বুড়ো মহিলা কপাল কুঁচকে বলে উঠে, ওমা, ছেলে কোথায় মানে? ছেলে এই আপনাদের সামনেই বসে। সবাই হকচকিয়ে ওঠেন। সাথে সাথে মাহমুদা বেগম তার ছোট জার দিকে তাকায়। সে তাকে টেনে নিয়ে যায় আড়ালে। এসব কি ছোট? এই আধবুড়ো বয়সের লোকের সাথে আমার মেয়ের বিয়ে দিব? উনার কথায় সে মুখ মুচড়ে বলে, এতদিন তো আশ্রিতাদের মতো আচরণ করতে মেয়ের সাথে, আর এখন আমার মেয়ে। বুঝি না বাপু তোমাদের কাহিনী। আর এই লোক আধবয়সী তো কি হয়েছে, যে প্রভাবশালী। বউ মারা গেছে 2 বছর হয়েছে, সম্পদের অভাব নাই, রানী করে রাখবে। মাহমুদা বেগম কিছু ইতস্তত করে বলে, তাই বলে। আরে রাখো তোমার চিন্তা। এই মেয়ে যেই কাজ করেছে, তা শুনে কেউ একে বিয়ে করবে। রাজি হয়ে যাও, নয়তো এর প্রভাব আমাদের রিমির উপরও পড়বে। কিছুক্ষণ পর মাহমুদা বেগম আসতেই সবার দৃষ্টি তার দিকেই। উনি হালকা হেসে বলে ওঠেন, তাহলে এই শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল। মিজানুর সাহেব অবাক হয়ে বলেন, মাহমুদা, তোমার মাথা ঠিক আছে? তিনি মাথা নিচু করে বলেন, মাফ করবেন ভাইজান, তবে আমি যা সিদ্ধান্ত নিয়েছি, ভেবেই নিয়েছি। আমাকে এখন আমার মেয়ের বিষয়ে ভাবতে দিন। আপনি অনেক করেছেন তার জন্য। মেঘ মাথা তুলে তাকায় তার মায়ের দিকে। আমার মেয়ের সম্বোধন করাটা কেন জানি তার মুখে মানায়নি। তাচ্ছিল্যের হাসি হাসে। তখনই বুড়ো মহিলা বলেন, আমাদের মেয়ের বাড়ি থেকে কিছুই চাই না। শুধু একটা ছেলে বউ লাগবে যত তাড়াতাড়ি সম্ভব। কথাবার্তা ফাইনাল হতেই মেঘকে সেখানে থেকে রুমে যেতে বলে। কিছুক্ষণ পর তার মা তার রুমে আসে। চুপচাপ তার পাশে বসে বলল, লোকটি অনেক প্রভাবশালী, তোকে রানী করে রাখবে, চিন্তা করিস না। মেঘ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমার জায়গায় রিমির জন্য যদি এরকম সম্বন্ধ আসে তাকেও দিয়ে দিবে। মাহমুদা বেগমের মুখটা চুপসে যায়। কয়েক সেকেন্ড সেভাবে বসে উঠে চলে যায়। তিনি যেতেই মেঘ দরজা লাগিয়ে দেয়। তার ভীষণ মাথা ধরেছে, একটু ঘুমানো দরকার।
পরের দিন পিহুর সুমনা ভার্সিটিতে আসে। রিকের কুদিস নেই। আর মেঘ আসবে কিনা সিউর না। পিহুর হাতে বড় ক্যাডবেরির প্যাকেট। দুজনেই খেয়ে খেয়ে গেট পেরিয়ে ঢুকছে না। সুমুরে আজকে কেমন খালি খালি লাগছে। রিকটাও লেট করছে আর মেঘ সে কি আসবে? মনে হয় না আসবে। কালকে ওর মা যেভাবে রেগে নিয়ে গেছে। আর এই পরিস্থিতিতে কয়দিন না আসাই ভালো। কথা বলার মধ্যেই হঠাৎ পাথরের সাথে উষ্টা খেয়ে পিহুর হাত থেকে চকোলেটের প্যাকেটটা পড়ে যায়। সাথে সাথে দুজনেই অসহায় চোখে একে অপরের দিকে তাকায়। পিহু আফসোস নিয়ে বলে, এই যা মাত্র 2টা বাইট দিলাম আমার ফেভারিট চকোলেট। দেখে চলতে পারিস না? তুইও তো সাথে ছিলি বললি না। পিহুর কথায় পাত্তা না দিয়ে সুমনা ফিসফিস করে বলে, প্যাকেট তো পুরোটা খুলিসনি, শুধু উপরের একটু। এক কাজ কর, আমি আশেপাশে দেখছি, তুই তাড়াতাড়ি তুলে ফেল। নোংরা জায়গাটা ফেলে দিব। তার কথায় পিহুও রাজি হয়। অনেকক্ষণ এদিক সেদিকে দেখে তারা, তবে স্টুডেন্ট যাচ্ছে আসছে এসবে সুযোগ হয়ে উঠছে না। প্রায় 5 মিনিট পর একটু নিরিবিলি হতেই পিহু এদিক সেদিকে তাকিয়ে চকোলেটটা শুধু হাতে নেয়। সাথে সাথে কেউ হর্ন বাজাতেই থতমত খেয়ে হাত থেকে ছুঁড়ে ফেলায় আর তা গিয়ে পড়ে সেই হর্ন বাজা গাড়ির সামনে। পিহু মাথা তুলে দেখে একটি ছেলে বাইক নিয়ে মাত্রই হয়তো এসেছে, হেলমেট পরা, তাই চেহারা দেখতে পারছে না। ছেলেটি হেলমেট খুলতে খুলতে বলে, ছি ছি সিনিয়র আপু, শেষমেশ কিনা আপনি মাটি থেকে চকোলেট কুড়িয়ে খাচ্ছেন। সেদিনের ছেলেটি পিহু কি বলবে না বলবে ভেবে বলে দেয়, জি না, আমি তো এটা উঠিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলতাম। আচ্ছা তাই বুঝি, তাহলে উইয়ে ডাস্টবিন ফেলে দিন ওখানে। পিহুর মুখটা চুপসে যায়। মনে মনে গালি দিচ্ছে, এই বেটা আসলো কেন? হ্যাঁ ফেলবো তো, আপনি আপনার রাস্তায় যান। পাশ থেকে সুমনা কানে কানে বলে, তোকে সিনিয়র আপু বলল কেন? চুপ থাক, এখন মুখ খুলিস না। ছেলেটি বলে, উমম আপাতত এখানেই থাকবো। পিহু আর কিছু না বলে অসহায় ফেস নিয়ে ধীরে ধীরে চকোলেটের প্যাকেটটা তুলে পাশের ডাস্টবিনের কাছে যায়। সুমনা পিহু একবার চকোলেটের দিকে তাকায়, আবার নিজেদের দিকে। এদিকে ছেলেটি এদের কাণ্ড দেখে হাসছে। সুমনা বলে ওঠে, থাক বইন, আরেকটা কিনে নিবনে। সেটা ফেলে যেন রাগ গিয়ে পড়ল সেই ছেলের উপর। পিহু রাগী লোক নিয়ে তার সামনে যায়। এই তোমার তো সাহস কম না, আমাকে সালাম দাও নাই? ছেলেটি কিছুটা নাটকীয়ভাবে বলে, আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম। সরি সিনিয়র আপু, আসসালামু আলাইকুম। তখনই রুদ্রও আসে বাইক সাইড করে ছেলেটির কাছে, যে একটা হাঁক করে তারা। তা দেখে পিহুর ভ্রু কুঁচকে যায়। রাফান রুদ্রকে উদ্দেশ্য করে বলে, শালা আসতে এত দেরি করলি কেন? একটু কাজ পড়ে গেছিল, চল। বলে যেতে নিয়েই পিহুকে দেখে ভ্রু কুঁচকে জিগায়, তুই এখানে কি করিস, ক্লাস নাই? পিহুর সেসব পাত্তা না দিয়ে তার ভাইকে পাল্টা প্রশ্ন করে, ভাইয়া উনাকে তুমি চিনো? রুদ্র অবাক হয়ে বলে, আমার বন্ধুকে আমি চিনব না? ও তো। রুদ্রের মুখের কথা কেড়ে নিয়ে রাফান মুচকি হেসে বলে ওঠে, আই এম রাফান তালুকদার, সন অফ ফারুক তালুকদার। রুদ্র পাশ থেকে বলে ওঠে, আমাদের প্রিন্সিপাল ফারুক আঙ্কেলের ছেলে রাফান, চিনিসনি? অবশ্য ছোট থাকতে দেখেছিস, এখন চিনার কথা না। এদিকে পিহু লজ্জায় ভয়ে ইচ্ছা করছে মাটিতে ঢুকে যেতে, মনে মনে নিজের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। তার বাপের কলেজে তার সাথেই কি ভাবটা নিলাম। এখন যদি ভাইয়াকে বলে দেয়, তার মজা উড়াবে। রুদ্র হঠাৎ বলে উঠে, তোর বান্ধবীকে দেখছি না যে? না আসেনি। আচ্ছা আমাদের ক্লাস আছে, যাই। তাড়াতাড়ি কেটে পড়ে সুমনাকে নিয়ে। এদিকে রাফান মাথা চুলকিয়ে হাসে, মনে মনে আওড়ায় নটবেড। ভার্সিটি থেকে ফিরে পিহু মেঘের নাম্বারে অনেকবার ট্রাই করেছে, তবে বন্ধ দেখায়। লাস্টে সন্ধ্যার দিকে একবার কল দিতে রিং হয়। তাই আবার কল দেয়, সাথে সাথে কল ধরে। হ্যালো মেঘ, তুই ঠিক আছিস? মোবাইল বন্ধ ছিল কেন? অপাশ থেকে অপরিচিত কেউ বলে, আমি মেঘ না, রিমি। মেঘের ফোন আম্মু নিয়ে নিয়েছে, তাই বন্ধ ছিল। ও, মেঘের কাছে একটু মোবাইল দেওয়া যাবে? কেন? একটু কথা ছিল। যাও বলার আমাকে বলো, মেঘকে ফোন দেওয়া নিষেধ। পিহু বেশ বুঝতে পারছে মেয়েটা হেব্বি শয়তান, তাই বাধ্য হয়ে তাকে প্রশ্ন করে, মেঘ ক্লাসে আসবে কবে থেকে? পিহুর কথায় মেয়েটি হাসতে শুরু করে। পিহু কিছুটা থতমত খেয়ে যায়। মেয়েটি মজার ছলে বলে, মেঘের আজ গায়ে হলুদ, কাল বিয়ে।
তারপর বুড়া জামাইয়ের সেবা করতে করতেই জীবন যাবে। পড়ালেখা শেষ। পিহু চমকে উঠে বিয়ে মানে কি? কি বলছো মেঘের বিয়ে মানে? হ্যাঁ, 40 বছরের এক লোকের সাথে। পিহু অবাক হয়ে যায়। তুমি কি মজা করছো? মেঘকে বাপের বয়সী লোকের সাথে বিয়ে দিবে নাকি? রিমি কিছুটা ব্যঙ্গ করে বলে। খুঁজেই আকাম করেছে, তারপর এই বিয়ে যে করতে পারছে সেটাই তার কপাল। বলিই খট করে কল কেটে দেয়। পিহুর সিঁড়ি বেয়ে নামছিল, লাস্ট সিঁড়িতে হঠাৎ স্লিপ খেয়ে পড়ে যেতে নেয়, তবে রুদ্র এদিকেই আসছিল, তাকে ধরে ফেলে। দেখে চলতে পারিস না? হিরো আলমের কথা পড়ে ভাবলেও চলবে। ভাইয়ের কথায় পাত্তা না দিয়ে পিহু মন খারাপ করে বলে, জানো ভাইয়া মেঘকে আর পড়তে দিবে না, বিয়েও ঠিক করে ফেলেছে, তাও এক 40 বছরের লোকের সাথে। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, সে রাজি বিয়েতে? কল করেছিলাম, তার ছোট বোন তো বলল রাজি। রুদ্র মনে মনে আওড়ায়, নিশ্চয় টাকা আছে তাই রাজি। রুদ্র বলে, কবে? শুক্রবারে বিয়ে। রুদ্র চমকে যায়, কালকে? হ্যাঁ। রুদ্র হালকা হেসে চলে যেতে নেয়, তবে কিছু একটা মাথায় আসতেই পিহুকে জিজ্ঞেস করে, পিহু, হুম ভায়া, ওই দিন অফিসে যারা এসেছিল তারা কি মেঘের আসল মা বাবা না? মা আসল, তবে বাপ না। মেঘের বাবা সে ছোট থাকতে মারা যায়। আর কয়েক বছর পর মেঘের মা এই লোককে বিয়ে করেন। ওহ, আচ্ছা শুন, তুই যে ফেসপ্যাক ইউজ করিস আমাকেও একটি লাগিয়ে দিস তো। রুমে যাচ্ছি, ফার্স্ট আসবি। পিহু অবাক হয়ে যায়, ভাইয়াকে কি ভূতে ধরল নাকি? অন্যদিকে মেঘের গায়ে হলুদ। যদিও অনুষ্ঠান করছে না, তবে ঘরোয়াভাবে তাকে হলুদ দেওয়া হচ্ছে। হলুদ দেওয়া শেষ করে হাতে একটু মেহেদিও দিয়ে দেয়। এদিকে মেঘ রোবটের মতো যা করাচ্ছে তাই করছে, কিছুতে বাধা দিচ্ছে না। তার চোখ মুখে না আছে খুশির ঝলক, না আছে কষ্ট। অনুভূতির শূন্য সে। এসব শেষ হতেই মেঘকে রুমে পাঠিয়ে দেয় গোসলের জন্য। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই বলে ওঠে, বাহ, হলুদ শাড়িতে তো বেশ মানিয়েছে তোকে মেঘ। বউ বউ লাগছে। পরক্ষণেই চোখ দিয়ে পানি পড়া শুরু করে। একটা মেয়ের বিয়ে স্বামী নিয়ে কত স্বপ্ন থাকে। আমারও তো ছিল, তবে এমনটা হলো কেন? আমার দোষটা কি? মেয়ে হয়ে জন্ম নেওয়া। গুটি গুটি পায়ে বারান্দায় যায়, মেঘ আকাশের দিকে তাকিয়ে বলে উঠে, দেখো তো আব্বু, তোমার লিটল প্রিন্সেসকে বউ সাজে কেমন লাগছে। জানো আজ আমার গায়ে হলুদ, কাল বিয়ে। আমি না ভেবে রেখেছি এই বাড়ি থেকে একবার বের হলে আর পা রাখব না। আর ভবিষ্যতে আমি যদি মেয়ের মা হই, তাকে এত ভালোবাসা দিয়ে রাখবো যে সে সবাইকে বলবে মাই মাম্মাম ইজ দ্য বেস্ট মাম্মা। আমি যা কষ্ট সহ্য করেছি না তার তিল পরিমাণও তাকে পেতে দিব না। এরকম একা একা আরো কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসে। গোসল সেরে বিছানায় গা এলিয়ে দেয়। চোখটা বন্ধ করতেই হঠাৎ রুদ্রের হাসিখুশি মুখটা ভেসে ওঠে। সাথে সাথে চোখ খুলে ফেলে। বুকের মধ্যে ব্যথা শুরু হয়। সে বুঝছে না এমন কেন হচ্ছে। সেভাবেই বাকি রাতটা কাটে তার। সকাল থেকেই শিকদার বাড়িতে রান্নার তোড়জোড়। 11টার দিকে দুজন পার্লারের মেয়ে এসে মেঘকে বরপক্ষ থেকে দেওয়া শাড়ি গহনা পরিয়ে সাজিয়ে দেয়। পার্লারের মেয়েগুলো বলে, মাশাল্লাহ, কি সুন্দর পুতুলের মতো লাগছে। তোমার বর দেখে তো পাগল হয়ে যাবে। মেঘ তাদের কথা শুনতাই তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে মুখে। তারা চলে যেতেই পিহু সুমনাদের কথা ভীষণ মনে পড়ছে। মাঝে মাঝেই বলতো, মেঘ তোর বিয়েতে আমি সুমনালিক সেইম পর্ব আর ডান্সও শিখে রাখছি। হঠাৎ তাদের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। তখনই মাহমুদা বেগম হাতে একটা খাবারের প্লেট নিয়ে হাজির হয়। মেঘের পাশে বসে এক রকমা ভাব তার মুখের সামনে ধরে। মেঘ যেন স্বপ্ন দেখছে, অবাক হয়ে তার মায়ের মুখের দিকে তাকায়। তিনি ইশারা করে মুখে নিতে, সেও হা করে খেয়ে নেয়। একটু পরই পাত্রপক্ষ চলে আসবে, আর ভালো মতো কিছু খেতে পারবি না তাই নিয়ে আসলাম। মেঘ যেন অবাকের চরম সীমানায়। এটা কি কুরবানির আগের যত্ন? চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে সাথে সাথে তা মুছে নেয়। যেই উচিলায় হোক মায়ের হাতে তো খেতে পারছে। খাওয়ার শেষে মেঘ বলে, মা আমার মোবাইলটা একটু দিবা। সাথে সাথে তিনি রুক্ষ কণ্ঠে বলে, কেন, মোবাইলে কি? কোনো মোবাইল দেওয়া হবে না, বিয়ের পর যা ইচ্ছে। বলেই হনহনিয়ে বেরিয়ে যায়। 1টার দিকে পাত্রপক্ষ চলে আসে।
এদিকে মেঘের ভেতরে ভেতরে ভয় আর খারাপ লাগা বাড়ছে। তার এখন ইচ্ছা করছে পালিয়ে যেতে। এতক্ষণ যা চিন্তা ছিল সব বদলে যাচ্ছে সময় যত এগোচ্ছে। এমন বাবার বয়সী লোককে বিয়ে করবে মানতে পারছে না। পাত্রপক্ষ থেকে 20 জন এসেছে। কয়েকজন মহিলা এসে মেঘকে কয়েকবার করে দেখে গেছে। হঠাৎ দুটো মেয়ে এসে মেঘকে নতুন মা বলে সম্বোধন করে। সে চমকে তাকায়। ক্লাস 10-এ পড়া একটি মেয়ে আরেকজন হয়তো 6 বিভাজন সাথে হবে। মেয়েগুলো বকবক করছিল দেখে একটি মহিলা তাদের সেখানে থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেঘের ডাক পড়ে নিতে আসেন মাহমুদা বেগম কাজী চলে এসেছে। মেঘের যেন পা আটকে আছে, সে হাঁটতেই পারছে না। বারবার ইচ্ছে করছে ছুটে কোথাও পালিয়ে যেতে। তবে এখন কিছুই করার নেই। মায়ের সাথে ধীরে ধীরে নেমে আসে। বরের রূপে সেই আধবুড়ো লোকের পাশে মেঘকে বসিয়ে দেয়। লোকটি দাঁত বের করে হাসছে, পান খাওয়ার ফলে লাল লাল দাঁত স্পষ্ট। মেঘের গা গলিয়ে ওঠে, সাথে সাথে চোখ সরিয়ে নেয়, নিজেকে একদম গুটিয়ে নেয়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতেই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। রিমিকে পাঠায় কে আসলো দেখতে। সে দরজা খুলতেই থম মেরে দাঁড়িয়ে থাকে। সামনে সুদর্শন এক পুরুষ, ব্ল্যাক কোট প্যান্ট পরে ফর্মাল লুক। রিমি বর্ষর ক্রাশ খেয়ে বসে আছে, চোখ বড় বড় করে সামনে ছেলেটিকে পর্যবেক্ষণ করছে। তা দেখে ছেলেটি কিছুটা বিরক্ত হয়ে বলে, দেখা শেষ হলে সামনে থেকে সরবেন। রিমির ঘোর কাটে, তবে কনফিউজড নিয়ে জিজ্ঞেস করে, আপনি কে? রুদ্র চৌধুরী। বলি পাশ কাটিয়ে ঢুকে পড়ে পেছনে পেছনে রাহুল শান্ত সায়ানরাও প্রবেশ করে। সবার হাতেই কিছু না কিছুর ব্যাগ। হঠাৎ এতজনের আগমনের ড্রয়িং রুমের সবাই বিয়ে পড়ানো রেখে তাদের দিকে তাকিয়ে। মেঘও অবাক হয়ে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে উনি এখানে কি করছেন। রুদ্র মেঘের দিকে তাকিয়ে বলে, রুমোরেট করলে আমার সাথে আর বিয়ে করছো আরেকজনকে, দিস ইজ নট ফেয়ার জান। মেঘ বিস্ফোরিত নয়নে তাকায় রুদ্রের দিকে। কি সব বলছে সে? তবে এই কথাটি যেন সেকেন্ডের মধ্যে বোমার মতো ফেটে গেছে। সবাই চমকে ফুসুর ফুসুর করছে মেঘের চরিত্র নিয়ে। মিজানুর সাহেব দ্রুত উঠে রুদ্রের সামনে গিয়ে বলে, কি সব বলছো বাবা? আগে বসি তারপর বাদ বাকি বলছি। বলেই মেঘের সামনে গিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলে, হি আঙ্কেল অন্য জায়গায় গিয়ে বসেন। লোকটিকে আঙ্কেল বলায় মুখটা চুপসে যায়, চুপচাপ মেঘের পাশ থেকে উঠে পড়ে। আর রুদ্র ধপ করে বসে পড়ে মেঘের পাশে। সোফায় হাত ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসে। ছেলেপক্ষ থেকে একজন রেগে বলে ওঠে, মেয়ের চরিত্র যে এমন ফুলের মতো পবিত্র আগে বলেননি তো আমাদের। পাশ থেকে আরেকজন বলে, ছি কি নষ্টা মেয়ে হলে তার বয়ফ্রেন্ড বিয়ের আসরে এসে এসব বলে। এমন মেয়ের কাছে আমাদের ছেলে বিয়ে দিব না, এই চলো চলো। এরকম কটাক্ষ করে কথা বলছে একের পর এক। বিয়ে ভেঙে দিতে চাচ্ছে, তা দেখে মাহমুদা বেগম সামলানোর চেষ্টা করছে। তবে শোনেনি কেউ কিছু, যা নয় তা অপমান করে চলে যায় তারা। এদিকে মেঘ পাথর হয়ে বসে আছে। শান্ত শরীর রুদ্রকে প্রশ্ন করে, কেন করলেন এমন? রুদ্র কোনো উত্তর দেয় না, শুধু মুচকি হেসে একটা চোখ টিপ মারে। মাহমুদা বেগম তো রেগেমেগে তেরে আসেন, রুদ্রকে উদ্দেশ্য করে বলে, তোমার জন্য বিয়েটা ভেঙে গেল। রুদ্র ইনোসেন্ট ফেস করে বলে, তাহলে আমি ফিক্সড করে দিচ্ছি। মানে? মানে সিম্পল, আমি মেঘকে বিয়ে করব। মেঘ সহ রাহুল শান্ত সায়ান সবাই চমকে যায়। রাহুল ফট করে বলে উঠে, তুই মেঘকে বিয়ে করবি মানে? প্ল্যান তো ছিল জাস্ট বিয়ে ভাঙার। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এখন প্ল্যান চেঞ্জ করলাম। বলেই সোফার পাশে রাখা কয়েকটা প্যাকেট বের করে মাহমুদা বেগমের হাতে ধরিয়ে দেয়। নিন শাশুমা, আপনার মেয়েকে এগুলো পরিয়ে দিন, অন্যের দেওয়া সস্তা কাপড়ের বউ তুলে নিতে পারবো না। মেঘ সাথে সাথে বলে ওঠে, আমি এই বিয়ে করব না। এই আপনার মাথা ঠিক আছে? মাহমুদা বেগম রেগে মেঘকে থাপ্পড় মারে। বলতে লাগে, নষ্টা মেয়ে, নষ্টামি করতে পারো, বিয়ে করতে পারবে না। আর কিভাবে আমাদের পরিবারের মাথা ছোট করবি? এক্ষুনি বিদায় হবি এই বাড়ি থেকে। বলেই তার হাত টেনে নিয়ে যায়। পিছু পিছু রিমিও যায়। ব্যাগ খুলতেই দেখতে পায় অনেক সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা, সাথে অনেক জুয়েলারি। তা দেখে রিমি অবাক হয়ে বলে, মা কি দামি দামি জুয়েলারি, এই লেহেঙ্গার দামও অনেক।
ছেলে পররাষ্ট্রমন্ত্রীর ছেলে, বাপের টাকা আছে, বড় জায়গা দেখেই শরীর বিলিয়ে দিয়েছে এই মেয়ে। এমন মেয়ে যে আমার পেটে ধরেছিলাম, আগে জানলে জন্মের পরে নুন খাইয়ে মেরে ফেলতাম। মায়ের মুখে এমন কথা শুনে মেঘ নিজেকে শক্ত করে রেখেছে, তাদের সামনে আর এক ফোঁটাও পানি ফেলবে না। এদিকে রিমির মনে চলছে অন্য কাহিনী। মেঘকে আবার রেডি করিয়ে আনে। নিচে নামতেই রুদ্র সেদিকে তাকাতেই একটুর জন্য থমকে যায়। লাল টুকটুকে বউ, চোখ ফেরানো মুশকিল। তবে রাহুলের ডাকে ভাবনা থেকে বের হয়। রুদ্র, প্লিজ এই বিয়েটা করিস না। রুদ্র ভ্রু কুঁচকে বলে, হয় আমি তোকে সব খুলে বলবো, তাও এই বিয়ে করিস না। রুদ্র কিছু বলতে যাবে তার আগে মেঘকে এনে তার পাশে বসিয়ে দেয়। রুদ্র আর রাহুলের কথায় পাত্তা দেয় না। এদিকে কাজী বিয়ে পড়ানো শুরু করে। রাহুল অসহায় চোখে তাকিয়ে মেঘের দিকে। তার ভীষণ কষ্ট হচ্ছে, সে কি মেঘকে হারিয়ে ফেলছে। সে তো মেঘকে নিয়ে ছোট একটা সংসারও চিন্তা করে ফেলেছে। তবে রুদ্র সাথে সাথে বলে ফেললেও মেঘ একটু লেট করে কবুল বলে। বিয়ে পড়ানোর পর কাজী বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আজকে থেকে আপনারা ইসলামের শরীয়ত অনুযায়ী স্বামী স্ত্রী। সাথে সাথে রুদ্র উঠে দাঁড়ায়, মাহমুদা বেগমকে উদ্দেশ্য করে বলে, কিছুক্ষণ আগে মেঘের উপর হাত তুলেছেন, তখন কিছু বলিনি কারণ অধিকার ছিল না, তবে এবার আমার পুরো অধিকার আছে। নেক্সট টাইম আমার বউয়ের গায়ে কেউ হাত তুললে তার হাত মোচড়ে দিতে একবারও ভাবব না। মাহমুদা বেগম থতমত খেয়ে যায়। রুদ্র আর এক মিনিটও না দাঁড়িয়ে মেঘের হাত ধরে হাঁটা দেয়। লেহেঙ্গার জন্য হাঁটতেও পারছেন না মেঘ, তা দেখে কিছু না বলেই কোলে তুলে নেয়। মেঘ হঠাৎ এমন কাজে পড়ে যাওয়ার ভয় গলা চেপে ধরে। মেঘকে এনে গাড়িতে বসিয়ে সেও ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতে যাবে, আচমকা মেঘের দিকে রুদ্র ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। মেঘ ভয়ে আরও পিছিয়ে যেতে গিয়ে একদম সিটের সাথে লেগে যায়। রুদ্র একদম তার সামনে, তাদের মাঝে এক আঙুলের ব্যবধান হবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে, ক কি করছেন? রুদ্র এক পলক তার মুখের দিকে তাকিয়ে পাশ থেকে সিট বেল্টটা নিয়ে লাগিয়ে দিয়ে বলে, তোমার মাইন্ড তো হেভি খারাপ, হোয়াটএভার, আই এম নট ইন্টারেস্টেড অন ইউ। মেঘ কিছুটা লজ্জা পেয়ে যায়। গাড়ি চলছে তার আপন গতিতে। কিছুক্ষণ পর মেঘের নাক টানার শব্দে পাশে ফিরে তাকায়, দেখে মেয়েটি কাঁদছে, তবে যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করছে। রুদ্র বিরক্তি নিয়ে বলে, যা প্ল্যান করেছিলে সেই অনুযায়ী তো হলো, তাহলে আবার কাঁদছ কেন? মেঘ কান্না থামিয়ে অবাক চোখে তাকায় রুদ্রের দিকে। কিসের প্ল্যান? নাটক এখন কিছুই জানে না বলিয়েই গাড়ি চালানোয় মনোযোগ দেয়। চৌধুরী বাড়িতে গাড়ি ঢুকতেই নেমে পড়ে, মেঘও নেমে আসে। তার হালকা হালকা ভয় হচ্ছে। রুদ্র এগিয়ে যায়, তার পিছু পিছু মেঘ। কলিং বেল বাজাতেই আসমা খালা দরজা খুললেন। রুদ্র আর তার পাশে বউ বেশে কাউকে দেখে সে চমকে যায়, জিজ্ঞেস করে, রুদ্র বাবা, এইটা ক্যাডা? রুদ্র ভাবলেশহীন ভাবে বলে, আমার বউ। কথাটি শুনতেই মহিলা চিল্লিয়ে সবাইকে জড়ো করে ফেলে। রুদ্রের মা দ্রুত আসে। কি সমস্যা আসমা, বাড়িতে কি ডাকাত পড়েছে এভাবে চেঁচাচ্ছিস? ম্যাডাম গো দেখেন, রুদ্র বাবায় বিয়া কইরা বউ আনছে। তার কথায় এবার সবাই দরজার দিকে তাকাতেই সবাই চমকে যায়। পিহু এসব চেঁচামেচি শুনে নিচে নেমে আসে, দরজার দিকে তাকাতেই সে নিজেও টাস্কি খেয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ তাকিয়ে দৌড়ে যায়, ভাইয়া মেঘ এখানে? মেঘের না আজ বিয়ে? হ্যাঁ, বিয়ে করেছে। তো এখানে কি করছে? জামাইয়ের বাড়ি থাকার কথা না? তো জামাইয়ের বাড়িতেই তো এসেছে। এবার রুদ্রের মা বলে ওঠে, এটা তো পিহুর ফ্রেন্ড, তুমি কি মজা করছো রুদ্র? মা মজা করতে যাব কেন? আমি ওকে বিয়ে করেছি, বিয়ে করা বউ আমার। তখন স্বামীয়া বলে ওঠে, রুদ্র ভাইয়া তুমি এমনটা করতে পারো না। রুদ্র ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। এদিকে মেঘ ভয়ে রুদ্রের পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে। নীরবতা ভেঙে রুদ্র বলে, আমি কি করতে পারি না পারি তা আমি ভালো জানি। তা ভেতরে কি আসতে দিবা? পা ব্যথা হয়ে আছে। বলে নিজেই ভেতরে ঢুকে যায় মেঘের হাত ধরে। এদিকে রুদ্রের মা বলে ওঠে, আমি এই বিয়ে মানি না। রুদ্র, আমি কিন্তু ফাজলামি করছি না। বিয়ে কি ছেলেখেলা মনে হয় তোর কাছে? না। তো তুই না জানিয়ে হঠাৎ বউ নিয়ে আসলি, এসব কোন ধরনের কাজকর্ম? আম্মু? কিসের আম্মু? আমাদের না জানিয়ে বিয়ে করে বউ তুলে আনবি?
আমরা কি মারা গেছি? নাকি বড় হয়ে গেছিস এখন আর মা বাবার দরকার নাই? তোর আব্বু আসলে তখন কি বলবি? একমাত্র আদরের ছেলে এমন কাজ ঘটিয়েছে। তাহেরা বেগম পাশ থেকে বলেন। ভাবি থাক, ছেলেটার সাথে চিল্লিয়ে কি হবে, যা করার করেই তো ফেলেছে। পাশ থেকে রুদ্রের দাদিও বসতে বসতে বলে ওঠে। সে যাই করুক, আমার কিন্তু রুদ্রের বউকে অনেক পছন্দ হয়েছে। রুদ্র কিছু একটা ভেবে মেঘকে বলে, যাও বড়দের সালাম করো। রুদ্রের কথা মতো এগিয়ে যায় সালাম করতে। মুখে করবে না পায়ে ধরে করবে সে বুঝে উঠছে না। মুখে বললে যদি আবার রেগে যায়, তাই পায়ে ধরতে যায়, সাথে সাথে রুদ্রের মা দুই বাহু ধরে আটকে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, পায়ে ধরে সালাম করতে নেই জানো না, মুখে বললেই হয়। উনার কথায় সবাইকে মুখেই সালাম করে। এদিকে রুদ্র ভাবলেশহীনভাবে তার ঘরের দিকে হাঁটা দেয়। মেঘ ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। এতক্ষণ এত ভারী লেহেঙ্গা পরে দাঁড়ানোর ফলে পা ব্যথা করছে, কিন্তু ভয় কাউকে বলতেও পারছে না। সিদ্দিকা বেগম রাগী চোখে মেঘের দিকে তাকায়। তার দাঁড়িয়ে থাকা দেখে সে বুঝতে পারছে কষ্ট হচ্ছে, তাই কর্কশ গলায় বলে ওঠে, পিহু তোর বান্ধবীকে আমার রুমে নিয়ে আয়, লেহেঙ্গা পরে থাকতে পারছে না হয়তো। বলেই হনহনিয়ে নিজের রুমের দিকে পা বাড়ান তিনি। বাকিরা মুচকি হেসে উঠে। রুদ্রের দাদি বলেন, শোনো মেয়ে, তোমার শাশুড়ি হঠাৎ বিয়ে মানতে পারছে না। একমাত্র ছেলের বিয়ে এভাবে হলে কেই বা মানবে? তবে আমার বৌমা কিন্তু খারাপও না। এই যে আমরা এতক্ষণে খেয়ালও করলাম না যে তোমার অসুবিধা হচ্ছে কিনা, তবে সে রাগের মাঝেও ঠিকই খেয়াল করেছে। আর মন খারাপ করো না, একটা দুইটা বকা দিলেও সে তোমার মায়ের মতোই। সব ঠিক হয়ে যাবে। এখন থেকে এটা তোমারও পরিবার। মেঘ মাথা উঁচু নিচু করে বোঝায় সে বুঝেছে। তারপর পিহুর সাথে চলে তার শাশুড়ির রুমে। আর এদিকে কেউ একজন মেঘকে দেখে রাগে ফুলছে। মেঘকে দেখে সিদ্দিকা বেগম তার আলমারি খুলে খয়েরি রঙের একটি শাড়ি বের করে। এক কাপড়েই তো নিয়ে এসেছে, সাথে আর কিছু আনেনি, তাই আপাতত এই শাড়িটা পরো, আমার অনেক আগের শাড়ি, ব্লাউজ ফিটিং হবে তোমার। মোমার কাপড় কাল বানাতে দিব। তার কথায় মেঘ শুধু মাথা নাড়ায়। তা দেখে তিনি ভ্রুকুচকে বলে, কথা বলতে পারো না? খালি মাথাই নাড়াচ্ছ সেই তখন থেকে। মেঘ ভয়ে ভয়ে বলে, সরি আন্টি। আন্টি বলায় তিনি আরেকটা ধমক দিয়ে উঠেন। মা কি শেখায়নি বিয়ের পর শাশুড়িকেও মা বলে ডাকতে হয়? এরপর থেকে আম্মু বলে ডাকবা। আর নাও ব্লাউজ, আর এইটা পরে আসো, শাড়ি পরিয়ে দিচ্ছি। শাশুড়ির কথায় মেঘের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তারপর ব্লাউজ পেটিকোট পরে আসতেই তিনি সুন্দর করে শাড়ি পরিয়ে দেন। তার নিজের আলমারি খুলে অনেকগুলো জুয়েলারি বক্স বের করেন। একটা একটা খুলে রাখেন। সবগুলোতেই সোনার জুয়েলারি। প্রথমে একজোড়া সোনার বালা নিয়ে মেঘের হাতে পরিয়ে দেন। তারপর চিকন গলার হার আর এর সাথে কানের দুলও পরিয়ে দেন। এসব পরিয়ে দিচ্ছে দেখে মেঘ বলে ওঠে, মা এত কিছুর দরকার নেই। তিনি চোখ পাকিয়ে বলেন, চৌধুরী বাড়ির বড় ছেলের বউ হয়তো এগুলো পড়তেই হবে। এখানে তো অল্প, আমার ছেলের বউয়ের জন্য আরো অনেক কিছু গুছিয়ে রেখেছি। আপাতত এগুলো কানে গলায় পরে থাকবে। মেঘকে রেডি করে মাথায় ঘোমটা দিয়ে নিজেই তাকে নিয়ে আসে ড্রয়িং রুমে। সবাই তাকে দেখে বেশ প্রশংসা করছে। সবার সাথেই টুকটাক কথা বলছে মেঘ। তার ভীষণ ভালো লাগছে তাদের সাথে। এরকম একটা পরিবার সে চেয়েছিল। কিন্তু রুদ্র তার বিয়ে ভেঙে তাকে কেন বিয়ে করলো সেটা তার অজানা। তবে স্বামীর এসব একদম ভালো লাগছে না। মেঘের দিকে রাগী চোখে তাকিয়ে তবে কিছু বলতে পারছে না। হঠাৎ রুদ্র উপর থেকে চিল্লিয়ে বলে, একটা কফি পাঠাও আমার রুমে। সাথে সাথে স্বামীয়া উঠে রান্নাঘরে চলে যায়। 5 মিনিটের মাথায় কফি হাতে রুদ্রের রুমের দিকে যেতে লাগে। ব্যাপারটা মেঘ খেয়াল করলেও তেমন পাত্তা দিল না, বন হয় দিতেই পারে। এভাবে কিছুক্ষণের মধ্যে রুদ্রের বাবা চাচাও চলে আসে। এরশাদুল চৌধুরী রেগে মেগে বলছেন, আমার একটা প্রেস্টিজ আছে, কাল কেউ যদি জানতে পারে তাদের কি উত্তর দেব? রুদ্র আপেল খেতে খেতে নেমে আসে। তার বাবার কথায় সে বলে উঠে, বলবা ছেলের কোলবালিশ দিয়ে হচ্ছিল না, বউয়ের দরকার ছিল ইমার্জেন্সি, তাই কাম করে ফেলেছে একাই। উপস্থিত সবাই লজ্জায় পড়ে যায়। এই ছেলের কথার ঠিক নেই। সিদ্দিকা বেগম রেগে মেগে বলেন,
ছেলেটা হয়েছে একদম তোমার মতোই লাগামছাড়া। এরশাদুল চৌধুরী কড়া গলায় ছেলেকে বলেন, তোমার যদি তাকে পছন্দ হয় আমাদের বলতে, আমরা পারিবারিকভাবে এগোতাম এভাবে। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্র বলে ওঠে, বাহ রে, তুমি যখন আমার মাকে ভরা বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করতে পারলে, আমি ছেলে হয়ে এতটুকু করব না। ছেলের কথায় একদম চুপসে যায় তিনি। বাকিরা মুখ টিপে টিপে হাসছে। এনামুল চৌধুরী বলে ওঠেন, ভাইজান যা হওয়ার তো হয়েছে। এখন চিল্লালে তো আর চেঞ্জ করা সম্ভব না, মেনে নিন। এরশাদুল চৌধুরী গলা ছেড়ে উঠেন, যেতে যেতে বলে যায়, বিয়ে যখন করেই ফেলেছ, এখন কোম্পানিতে জয়েন হও, বউ সামলানো এত সহজ না। আর অনুষ্ঠান করে অ্যানাউন্স করা হবে বিয়ের খবরের আগে নিজেদের মধ্যেই থাকা। তার কথায় সবাই বুঝে যায় সেও মেনে নিয়েছে। রুদ্রের বাবা যেতেই রুদ্রও বেরিয়ে যায় গাড়ি নিয়ে। এদিকে রুদ্রের দাদি শামসুলকে ডেকে বলেন, যা ফুল দিয়ে আমার নাতির ঘরটা সুন্দর করে সাজিয়ে দিবি। সেও মাথা নেড়ে জি ম্যাডাম বলে চলে যায়। রাত 9টার দিকে সবাই খাওয়া দাওয়া করে ফেলে রুদ্র বাদে, কারণ সে এখনো আসেনি। খাওয়া দাওয়ার পার্ট চুকতেই মেঘকে তার শাশুড়ি তার লাল একটা বেনারসি পরিয়ে বউ সাজিয়ে দেয়। তারপর পিহুকে আর সামিয়াকে দিয়ে রুদ্রের রুমে পাঠিয়ে দেয়। তবে সামিয়া বেশিক্ষণ থাকেনি, দিয়েই চলে আসে। পিহু কিছুক্ষণ মেঘের সাথেই থাকে, তবে পরে মায়ের ডাকে যায়। রুদ্র বাসায় আসতেই তার মা খাবার বেড়ে দেয়, তবে সে বাইরে থেকে খেয়ে এসেছে বলে আর খায়নি। সোজা নিজের রুমের দিকে হাঁটা দেয়। রুমের সামনে আসতেই ভ্রু কুঁচকে যায়। পিহু তাহমিদকে গার্ডদের মতো দাঁড়িয়ে পাহারা দিতে দেখে বলে, কিরে তোরা এখানে কি করিস? রুদ্রকে দেখা মাত্রই পিহু লাফিয়ে ওঠে, ভাইয়া জলদি 5,000 টাকা দাও, নয়তো বাসর ঘরে ঢুকতে দেব না। রুদ্র কোমরে হাত দিয়ে বলে, বাসর ঘরে ঢুকতে এত টাকা দিতে হয়, কোন নিয়মে লেখা আছে? তাহমিদ বলে, ভাইউ, তুমি কিন্তু এত কিপটে না, সো ডোন্ট বিহেভ লাইক এ কিপটে। টাকা দিয়ে দাও। আর টাকা না দিলে? পিহু ভাব নিয়ে বলে, না দিলে আবার কি, ঘরের ভেতরে ঢুকতে দেব না। রুদ্র পেছনে ফিরে যেতে যেতে বলে, আচ্ছা ঢুকলাম না ঘরে, আজ সাদের রুমেই ঘুমাবো গুড বাই। রুদ্রকে চলে যেতে দেখে তারা থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি করে দুই ভাই বোন দুই হাতে ধরে আটকায়। ভাইয়া প্লিজ, কম হলেও 1,000 টাকা দাও। রুদ্র ভাব নিয়ে বলে, নো। আচ্ছা 500 টাকা অন্তত। দেখি সাইড দে, ঘুমাবো, সাত দরজা লাগিয়ে ফেলবে। পিহু মুখটা চুপসে বলে, আচ্ছা 100 টাকাই দাও, এতক্ষণ যে দাঁড়িয়ে আছি পায়ে ব্যথা করছে। টাকাটা দিয়ে নিজের ঘরেই যাও। না উঠো পাহারাকে নিচে, নে ধর আর ভাগ এখান থেকে। রুদ্র দরজা খুলে ঘরে ঢুকতেই চমকে যায়। চারদিকে ফুলের গন্ধে মোমো করছে। বিছানা পুরোটা ফুল দিয়ে সাজানো, বিছানার মাঝে ঘোমটা দিয়ে মেঘ বসে আছে। রুমের ড্রিম লাইট চালানো, আবছা আলোয় বেশ রোমাঞ্চকর হয়ে আছে মুহূর্ত। রুদ্র ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তবে মেঘের কোনো সারা শব্দ নেই, রুদ্র যে আসলো নড়াচড়াও নেই। তাই সে আরেকটু এগিয়ে বিছানার সামনে গিয়ে দুই হাত আড়াআড়িভাবে গুজে দাঁড়িয়ে পড়ে। তারপর কিছু একটা ভেবে ঘোমটা উঠাতে হাত বাড়ায়। এদিকে মেঘ অনেকক্ষণ বসে থাকতে থাকতে চোখ লেগে যাচ্ছে। হঠাৎ আবছা আলোয় কালো ছায়া তার উপর পড়ায় ঘুম উবে যায় মেঘের। এমনিতেই সে ভূতে বিশ্বাসী, ঘোমটার জন্য দেখতেও পাচ্ছে না। হঠাৎ সেই ছায়া আরো সামনে আসছে দেখে সাথে সাথে এক চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে যায়। এমন চিৎকার শুনে রুদ্র তাড়াতাড়ি মেঘকে টান মেরে বসিয়ে তার মুখ চেপে ধরে, আজব, এভাবে চিল্লাচ্ছ কেন? বাড়ির সবাই ভাববে বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই কাম সেরে ফেলছি। রুদ্রের কথায় চোখ খুলে তাকায় মেঘ, দেখে এটা রুদ্র, কোনো ভূত না। তা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে এভাবে মুখ চেপে ধরায় ছটফট শুরু করে। তা দেখে রুদ্র তাকে ছেড়ে দেয়। মেঘ হাঁপিয়ে বলে, আপনার এতক্ষণ লাগলো আসতে, সেই কখন থেকে অপেক্ষা করছি। রুদ্র কিছুটা মেঘের দিকে ঝুঁকে লুচু হাসি দিয়ে বলে, হে, জামাই ছাড়া একটুও থাকতে পারছো না বুঝি? মেঘ থতমত খেয়ে বসে আমতা আমতা করে করে বলে, আমি কি সেজন্য বলেছি নাকি? আপনার যে বড় রুম, একা একা ভয় পাচ্ছিলাম তাই আর কি। রুদ্র কিছু না বলে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়।
শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মেঘ একইভাবে বসে। রুদ্র এগিয়ে এসে বলে, এভাবে সংসেজে বসে আছো কেন? দাদি বলেছে তাই। দাদি নিশ্চয় আরো অনেক কিছু বলেছে, এই যেমন বাসর ঘরে বিড়াল মারা। তা বিড়াল মারার কাজ শুরু করি। রুদ্রের এহেন কথায় 1 সেকেন্ডে বিছানা থেকে নেমে এক কোণায় গিয়ে দাঁড়ায় মেঘ। এই লোকের ঠোঁটকাটা কথায় লজ্জায় পড়ে গেছে বেচারি। এদিকে রুদ্র মেঘের কাণ্ড দেখে হেসে ফেলে। তারপর বিছানায় শুয়ে বলে, গাড়িতে বলেছি, এখনো বলছি, তোমার ব্যাপারে আমার কোনো ফিলিংস নেই। মেঘ ফট করে প্রশ্ন ছুড়ে, তো বিয়ে করেছেন কেন? রুদ্র চোখ গরম করে বলে, শিক্ষা দেওয়ার জন্য। মেঘ অবাক হয়ে বলে, কিসের শিক্ষা? তবে রুদ্র থেকে কোনো উত্তর আসে না। চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। মেঘ সেখানেই দাঁড়িয়ে। সে কি করবে, কোথায় শোবে, ভেবে না পেয়ে রুদ্রকে জিজ্ঞেস করে, শুনুন না, আমি কোথায় ঘুমাবো? রুদ্র কর্কশ গলায় বলে ওঠে, এখানে কোনো বাংলা সিনেমা চলছে না যে তোমাকে সোফায় নয়তো নিচে ঘুমাতে বলবো। আমার যেই খাট, সেখানে তুমি আমি শুয়েও আমাদের 4 বিভাজন 5টা বাচ্চাকেও শোয়াতে পারবো। সো ওই পাশে এসে ঘুমালে ঘুমাও, নয়তো দাঁড়িয়ে থাকো। মেঘ চোখ বড় বড় হয়ে যায়। এই লোকের মুখে কি সুন্দর কথা নাই। আবার কখন কি বলে ভেবে চুপচাপ এসে রুদ্রের অন্য পাশে শুয়ে পড়ে। যেই সাংঘাতিক মুখেই লোকের। কই, ভার্সিটিতে কখনোই তো এভাবে কথা বলতে দেখিনি, তখন মুখে ফিল্টার মেরে রাখে বোধহয়। সকালে হঠাৎ পানির ঝাপটায় ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে। রুদ্র ধরফরিয়ে ঘুম থেকে উঠে পানি কোন দিক থেকে আসলো তা খুঁজতে এদিক সেদিকে তাকায়। হঠাৎ নজর আটকায় সামনের ড্রেসিং টেবিলে একটা মেয়ে দাঁড়িয়ে, হলুদ সিল্কের শাড়ি পরা, মাত্রই গোসল করে বেরিয়েছে হয়তো। সদ্য ফোটা পুষ্পের মতো লাগছে, চোখ সরাতে পারছে না সে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লম্বা চুল আবারও ঝাড়া দিতেই রুদ্রের মুখে এসে পানি ছিটিয়ে পড়ে, সাথে সাথে চোখ বন্ধ করে নেয়, মনে মনে আওড়ায় ফুলপুরি। মুহূর্তেই আবার চোখ খুলে ফেলে। ভরকে যায় সে, তার ঘরে মেয়ে কই থেকে আসলো? দ্রুত জিজ্ঞেস করে, এইকে আমার ঘরে কি করছো? এমন প্রশ্নে মেঘ চুল ছাড়া রেখে ঘুরে তাকায়। ভ্রুকুচকে বলে, কে মানে আমি মেঘ। তো তো আমার রুমে কি করছো এত সকালে? কালকে রাতে এখানেই তো ঘুমালাম। ভুলে গেছেন? আপনি কি ঠিক আছেন? এভাবে কাঁপছেন কেন, দেখি জ্বর এলো নাকি? বলি এগোতে নেয় মেঘ। সাথে সাথে রুদ্র আরো পিছিয়ে যায়। আমতা আমতা করে বলে, না না, আমি ঠিক আছি। বলি দ্রুত ওয়াশরুমে চলে যায়। দরজা লাগিয়ে একটা থম ছাড়ে। এদিকে মেঘের কিছুই বোধগম্য হলো না। সে তার চুল মুছে, বিছানা গুছিয়ে নেয়। ততক্ষণে রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, হাত মুখ মুছতে মুছতে বলে, এত সকালে গোসল করেছ কেন? কিছুই তো করলাম না। রুদ্রের কথায় থতমত খেয়ে যায় মেঘ। অপ্রস্তুত সুরে বলে, এমনি অস্বস্তি হচ্ছিল তাই গোসল করে ফেলছি। ওহটাও ভালো। বলি আবার বিছানায় শুয়ে পড়ে রুদ্র। মাত্র 7টা বাজে। কেউ এসে ডাকেও নি। মেঘের বোরিং লাগছে বিধায় বারান্দার দিকে এগোয়। বারান্দায় আসতেই মনটা ভালো হয়ে যায়। এটা মিনি ছাদও বলা যায়। এক পাশে অনেকগুলো ফুলের টব, এর পাশে একটা দোলনা। মেঘ পায়ে হেঁটে দোলনায় গিয়ে বসে। সকালের পরিবেশ বেশ উপভোগ করছে সে। হঠাৎ দরজায় নক করার শব্দে ধ্যান ভাঙ, উঠে রুমে প্রবেশ করে। দেখে রুদ্র ঘুমিয়ে গেছে আবার। তাই সে নিজেই দরজা খুলে দেয়। বাইরে সামিয়া কফি নিয়ে দাঁড়িয়ে। মেঘ তাকে দেখে হালকা হাসে। তবে সামিয়া রাগী চোখে তাকিয়ে আছে। মেঘের চুল ভেজা দেখে আরো রাগ হচ্ছে তার। গম্ভীর কণ্ঠে বলে, রুদ্র ভাইয়ার কফি। মেঘ বলে ওঠে, উনি তো ঘুমাচ্ছে, আচ্ছা দাও আমি ডেকে দিচ্ছি। বলেই সামিয়ার হাত থেকে কফির মুখটা নিয়ে দরজা লাগিয়ে দেয়। রুদ্রের কাছে এসে তাকে ডাকে কয়েকবার, তবে ওঠার নাম নেই। তাই একটু ঝুঁকে ডাকতে যাবে, অমনি রুদ্র এপাশ থেকে ওপাশ হতে নেয়। সাথে সাথে গরম কফির মগ রুদ্রের হাত লেগে তার উপরই পড়ে। বেচারা গরম অনুভব করে চিল্লিয়ে দ্রুত উঠে বসে নিজের শরীর ঘষতে লাগে। মেঘ ভরকে গিয়ে কি করবে না করবে ভেবে বেডের পাশের এক গ্লাস পানি নিয়ে ঢেলে দেয় রুদ্রের বুকের উপর। একে তো গরম কফি ফেলেছে, তার উপর আবার পানি ফেলায় রুদ্র বিছানা থেকে নেমে দাঁড়িয়ে যায়। রেগে মেগে মেঘকে দেয় একটা ধমক। ইডিয়েট, কি করেছো এসব?
সাহস কত আমার উপর, গরম কফি ফালাও আবার পানি। মেঘ ভয়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। বেচারি তো হেল্প করতেই গেছিল। রুদ্র আবার হুঙ্কার দিয়ে উঠে। কানে কথা যায়নি। কফি ফেলেছ কেন? মেঘ কাপা কাপা কণ্ঠে বলে। আপনাকে ডাকতে যেই তো আপনার হাত লেগে পড়ে গেছে। আর গরম কফি পোড়ায় জ্বলছিল দেখেই তো আমি ঠান্ডা পানি ঢেলেছি। রুদ্র কিছুক্ষণ আহাম্মকের মতো মেঘের দিকে তাকিয়ে থাকে। তারপর উঠে বাথরুমে যেতে যেতে বলে, স্টুপিড একটা। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই রুদ্রের বুকের দিকে নজর যায়, লাল হয়ে আছে। মনে মনে নিজেকে বকে, একটু সাবধানে ধরে রাখলে এমন হতো না। এদিকে মেঘকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, আমার বডি সুন্দর, আই নো দ্যাট। মেঘ লজ্জা পেয়ে যায়, চোখ সরিয়ে ফেলে বেয়াদব ছেলে হাজারা কথা বলে। তখনই পিহু এসে ডাকে, মেঘ দরজা খুলতেই বলে, তোদের ডাকছে মা খেতে আসতে। রুদ্র ভেতর থেকে বলে, যা তুই আসছি। তারপর রুদ্র রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামে। রুদ্র বড় বড় পা ফেলে আগে আগেই গিয়ে বসে পড়ে চেয়ারে। মেঘও আস্তে ধীরে নেমে আসে। কোথায় বসবে ভেবে দাঁড়িয়ে থাকে, তা দেখে পিহু ইশারা করে তার পাশের চেয়ারে বসতে। সবাই প্রায় বসে পড়েছে টেবিলে। আসমা খালা সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। মেঘের সাথে সবাই টুকটাক কথা বলেছে। তখনই আগমন ঘটে সাদের। তাকে দেখেই এনামুল চৌধুরী বলেন, এত দেরি করলে যে? সে চেয়ার টেনে বসতে বসতে বলে, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। আসমা খালা খাবার দাও বলি হঠাৎ পিহুর পাশের সিটে নজর যায়। মেঘকে দেখে সে বলে ওঠে, হিরে টিহু, তোর পাশের এইটাকে? পিহু মুখ ভেঙচে বলে, এইটা রুদ্র ভাইয়ার বউ ওরফে আমার বান্ধবী। ওহ, তার মানে একেই বিয়ে করেছ ভাইয়া? ভাবি কিন্তু হেব্বি সুন্দর। মেঘ মাথা তুলে তাকায় একবার সাদের দিকে, তবে তার তাকানোর ধরন দেখে সাথে সাথে মাথা নিচু করে ফেলে। নাস্তা করা শেষে সবাই যে সোফায় বসে। রুদ্রের মা গম্ভীর কণ্ঠে বলেন, তা নতুন বউয়ের হাতের এক কাপ চা কি খাওয়া সম্ভব? এহেন কথায় মেঘ সাথে সাথে বলে ওঠে, অবশ্যই মা, এক্ষুনি বানিয়ে আনছি। মেঘ আসমার সাথে রান্নাঘরে গিয়ে কিছুক্ষণের মধ্যে চা বানিয়ে নিয়ে আসে। একে একে সবাইকে দিয়ে সাথেও দিতে যায়, তবে সে ইচ্ছে করে মেঘের হাত হালকা ধরে ফেলে। এতে মেঘ কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। দ্রুত সেখানে থেকে রুদ্রের দিকে হাত বাড়ায়। তাকে চায়ের কাপ বাড়িয়ে দিতেই সে কিছু বলতে যাবে, তার আগে সামিয়া কফি নিয়ে হাজির। রুদ্রকে কফি দিতে দিতে মেঘকে খোঁচা মেরে বলে, তোমার স্বামী যে চা খায় না জানো না? কেমন বউ তুমি? সামিয়ার কথায় মেঘ চুপসে যায়। তাকে তো বলেনি জানবে কেমন করে। তখন সামিয়ার মা বলেন, আহ, সামিয়া মেয়েটা কালকেই মাত্র আসলো, আস্তে ধীরে সব জেনে যাবে। সামিয়া কিছু না বলে নিজের জায়গায় বসে পড়ে। এদিকে মেঘের হাতের চায়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। কিছুক্ষণের মধ্যেই সবাই চা খেয়ে যে যার কাজে চলে যায়। রুদ্রও ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে পিহু আজ যায়নি, মেঘের সাথে গল্প করবে বলে। পিহুর রুমে বসে আছে মেঘ। পিহু ফাজলামি করে জিজ্ঞেস করে, হিরে ভাইয়া তোকে কি করেছে শুনি? মেঘ চোখ গরম করে বলে, ছি, লজ্জা করে না বড় ভাইয়ের এসব জানতে চাস? ওমা, তো কি হয়েছে বলো না বলো না। কিছুই তো হয়নি, কি বলবো? তখনই মেঘের গলার দিকে নজর যায়, হালকা ফুলে লাল হয়ে আছে। তা দেখে পিহু মজা উড়িয়ে বলে, তলে তলে সব করে এখন বলছো কিছু হয়নি? তো ঘাড়ে ওটা কিসের দাগ? হু? মেঘ সাথে সাথে হাত দেয়, ঘাড়ে হালকা ব্যথা অনুভব হয়। তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ওই দিন ভার্সিটি থেকে যাওয়ার পর মা মেরেছিল তারই দাগ। মেঘের কথায় মুখটা চুপসে যায় পিহুর। সে অবাক হয়ে বলে, কি বলিস? এত বড় মেয়ের গায়েও হাত দেয় কেউ? মেঘ হাসে তবে কিছুই বলে না। তারপর তারা নিজেদের মতো আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর সিদ্দিকা বেগমের ডাক পড়ে। পিহু মেঘকে নিয়ে নিচে নামতেই দেখে তার মায়ের পাশে একটি মহিলা বসে আছে, সামনে অনেক কাপড় রাখা। মেঘকে দেখে সিদ্দিকা বেগম মহিলাটিকে বলে, নিন, ওর গায়ের মাপ নিয়ে নিন। আর যেগুলো যেগুলো বেছে রেখেছি ওগুলোই বানাবেন। মেঘ, এদিকে আসো। মেঘ সামনে এগোতেই মহিলাটি তার মাপ নিয়ে নেয়। সে বুঝতে পারে তার জন্য কাপড় বানাতে দিচ্ছে। সিদ্দিকা বেগম আবার মেঘকে উদ্দেশ্য করে বলে, তোমার কোনোটা ভালো লাগলেই বলো, সেটাও বানাতে দিয়ে দিব। মেঘ সাথে সাথে বলে, না না মা, আপনি যা যা দিয়েছেন তাই হবে।
তাদের কথায় দর্জি মহিলাটি মাপ নিয়ে চলে যায়। এদিকে সিদ্দিকা বেগম উঠে রান্নাঘরে যেতে নেয়, তখন মেঘ পেছনে থেকে বলে, মা আমিও আসি। তিনি পেছনে ঘুরে বলেন, কোথায়? মেঘ আমতা আমতা করে বলে, রান্নাঘরে। তিনি কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, যেহেতু এই বাড়ির বউ হয়েছ, সেহেতু এখন থেকে এই সংসার তোমারও যেখানে খুশি যেতে পারো। উনার কথায় মেঘের চোখের কোণে পানি জল জল করে উঠে। তারা তাকে এত তাড়াতাড়ি নিজের করে নিয়েছে, তার সংসার কথাটা বারবার সে মনে ননে আওড়ায়। মুখে হাসি ফুটে ওঠে, নিজেকেই নিজের প্রশ্ন করে, তবে কি আমি আমার স্বপ্নের সংসার পেয়ে গেছি? মুচকি হেসে তার সাথে রান্নাঘরে ঢোকে। তিনি তাকে রান্না করতে না দিলেও সে জোর করে একাই দুপুরের রান্নাটা করে ফেলে। তারপর গোসল সেরে বাড়ির সব মহিলারা একত্রে খেয়ে নেয়। দুপুর বেলা বাড়ির কর্তারা কেউ খেতে আসেন না, বাইরে খেয়ে নেয়। বিকালের দিকে মেঘ ঘুমাচ্ছিল। রুদ্র এখনো আসেনি হয়তো। তবে হঠাৎ ঘুমের মাঝে মেঘের মনে হয় সে পানিতে ভাসছে, ঘুমটা হালকা হয়ে আসে। চটজলদি চোখ খুলে সে নিজেকে দেখতে পায়। নিজেকে বাথটবে শুয়ে থাকতে দেখে থতমত খেয়ে যায় মেঘ। মনে করার চেষ্টা করে সে তো বেডে ঘুমিয়েছিল, এখানে আসলো কি করে। সামনে তাকাতেই রুদ্রের বিশাল বড় দেহটা চোখে পড়ে। দুই হাত ভাঁজ করে তার সামনে দাঁড়িয়ে আছে, মুখে শয়তানি হাসি। হাতা কাটা গেঞ্জি পরেছে, যার ফলে দুই হাতের ফোলা ফোলা বাহুগুলো দেখা যাচ্ছে। পরক্ষণেই রুদ্রের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। গুড মর্নিং। এই আপনি আমাকে এখানে এনেছেন তাই না? এমন করলেন কেন? রুদ্র অবাক হয়ে বলে, আমি আনতে যাব কেন? এমন মিনি হাতিকে কোলে করে আনা কি মুখের কথা নাকি? মেঘের বেশ গায়ে লাগে কথাটা। সে এতটাও মোটা নয়। এই আমি এত মোটাও না। যাই হোক, আপনার এমন হাম্বার মতো বডি বানিয়ে কি লাভ যদি এইটুক শরীরের মেয়ে কোলেই নিতে না পারেন? রুদ্র দুষ্টু হেসে বলে, তার মানে তুমি ইনডিরেক্টলি আমার কোলে উঠতে চাচ্ছ? বাট আমি যাকে তাকে কোলে নেই না। মেঘ মুখ ভেঙচে বলে, আর আমি যার তার কোলে উঠি না। বলি সে দ্রুত বাথটব থেকে উঠে নিচে পা রাখতেই স্লিপ খেয়ে ঠাস করে নিচে পড়ে যায়। বাথটবের সাইডের অংশটা কোমরের দিকে লাগতেই ব্যথায় কুকরে উঠে, পায়েও বেশ লেগেছে। রুদ্র দ্রুত এগিয়ে আসে। ইডিয়েট, দেখে চলতে পারো না? দেখি দেখি আমার বাথরুমের মেঝে ভাঙল কিনা। মেঘ বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। সে আস্ত একটা মানুষ থরাম করে পড়ল, সেদিকে খেয়াল নেই মেঝে ভাঙল কিনা সে চিন্তা। রাগের অপমানে মেঘ পাশের বালতি থেকে পানি নিয়ে মারে রুদ্রের দিকে ছিটা। সাথে সাথে রুদ্র প্রায় অনেকটা ভিজে যায়। এই কি করলে? একটু আগেই গোসল করলাম, আবার ভিজিয়ে দিলে স্টুপিড। তো আমিও আজ 2 বার গোসল করেছি, তাও আপনি আবার আমাকে পানিতে ফেললেন কেন? এটা তোমার রিটার্ন গিফট ছিল। সকালে আমার বুকের কি অবস্থা করেছিলে ভুলে গেছো? ওইটা আপনার নিজের দোষে হয়েছে। হোয়াটএভার। বলি রুদ্র বেরিয়ে যায়। এদিকে মেঘের কোমরে বেশি লেগেছে। কোনোরকম উঠে দাঁড়ায়। এবার কাপড় কই পাবে? যেটা পরে আছে সেটা তো পিহুর, তার কাপড় কাল আসবে। রাগে দুঃখে ভেজা শরীরেই ঘরে প্রবেশ করে। রুদ্রের দিকে এগিয়ে গিয়ে রেগে বলে, এখন আমাকে পিহুর রুম থেকে কাপড় এনে দিবেন? আমার আর পরার মতো কাপড় নেই। রুদ্র মেঘের কথায় পাত্তাই দিল না, সে তার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। মেঘ আবার ডেকে উঠে, কথা কি শোনেন না? লজ্জা করে না জামাইকে কাজের অর্ডার দিতে? তো আমি এই অবস্থায় পিহুর রুমে যাব? তো যাও, না করল কে? মেঘ রাগে গোজগোজ করতে করতে বেরিয়ে যেতে নেয়। তবে হঠাৎ পেছনে থেকে কেউ হাত টেনে ধরে। ভেজা শরীরের পানি টাইলসে পড়ে পিচ্ছিল হয়ে, তার উপর হাতের টান পড়ায় পায়ের ব্যালেন্স ধরে রাখতে পারেনি, পিছলে আবার পড়ে যেতে নেয়। কিন্তু এবার রুদ্র তার 2 বাহু ধরে সোজা করে দাঁড় করায়। তুমি কি পুষ্টিহীনতায় ভুগছ নাকি বারবার পড়ে যাচ্ছ? মেঘ কটমট নজরে তাকিয়ে শান্ত সুরেই বলে, পথ আটকেছেন কেন? রুদ্র মেঘকে উপর থেকে নিচ অবধি দেখে বলে, এভাবে রুম থেকে বেরোবে? মেঘ ভ্রু কুচকে কিভাবে বলতে বলতে নিজের দিকে তাকায়, খেয়াল হয় ওড়না গায়ে নেই। রুদ্রের সামনে এভাবে ছিল এতক্ষণ ভাবতেই কান গরম হয়ে আসে মেঘের। সাথে সাথে কাপড় টানতে লাগে, ভিজে যাওয়ার ফলে শরীরের সাথে একদম লেগে আছে। ঠিক তখনই দরজা ঠেলে ঘরে দুজন প্রবেশ করে।
স্বাদের কণ্ঠ শুনতেই রুদ্র দরজার দিকে নিজের পিঠ করে মেঘকে টেনে তার বুকের সাথে মিশিয়ে একদম আড়াল করে নেয়। এদিকে সাদ আর স্বামীয়া রুদ্রের ঘরে ঢুকতেই এমন সিচুয়েশন দেখে থমকে দাঁড়ায়। সাদ টিটকারি মেরে বলে, আরে ভাইয়া, দরজা খোলা রেখেই। রুদ্র ধমকে উঠে, কমন সেন্স নেই তোদের? দরজায় নক করে আসতে হয় জানিস না? যা, এক্ষুনি বের হ দুইটা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি বাবা। আর বড় আব্বু ডেকেছে নিচে, তাই বলতে আসছিলাম, কিন্তু এসে যে এমন সিনের সাক্ষী হয়ে যাব কে জানে। বলতে বলতে দুজনেই বেরিয়ে যায়, একজন হেসে হেসে আরেকজনের মনে অমাবস্যার ছোঁয়া। তারা যেতেই রুদ্র মেঘকে ছেড়ে দাঁড়ায়। ইডিয়েট, এখানেই থাকো, ঘর থেকে বেরোবে না বলেই সে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর পিহুর এক সেট জামা নিয়ে হাজির হয়। মেঘের হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, চেঞ্জ করে নিচে নেমে এসো। আর বেডের সাইডের ড্রয়ারে বিক্স আছে, কোমরে বেশি ব্যথা পেলে মালিশ করে নিও। সে চলে যেতেই মেঘ দরজা লাগিয়ে মনে মনে রুদ্রের গোষ্ঠী উদ্ধার করতে থাকে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখতে পায় 6টা বাজে। -3 ঘন্টা ঘুমিয়েছি, কেউ ডাকও দেয়নি। বাহ! পরমুহূর্তেই নিজেকেই নিজে তাচ্ছিল্য করে বলে, এটা কি আর ওই বাড়ি নাকি যে এটা ওটার জন্য ডাকবে। ড্রেস চেঞ্জ করে নিচে নেমে আসে। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। তা দেখে মেঘ রান্নাঘরে ঢুকে দেখে তার শাশুড়ি আর ছোট চাচি দুজনে মিলে নাস্তা বানাচ্ছে। তাদের দিকে এগিয়ে যায় সে। মা, আমাকে দিন, আমি পাকোড়া ভাজছি। সিদ্দিকা বেগম নাকুচ করে বলেন, না না, তার দরকার নেই, পরে তেল পরে হাত পুড়বে, এর থেকে তুমি তাদের সাথে গিয়ে বসো, আমি আর ছোট মিলে বানাচ্ছি। না না মা, কিছু হবে না, আমার রান্নার অভ্যাস আছে, দিন করে দিচ্ছি। তবে রুদ্রের মা চোখ গরম করে বলেন, না করেছি না। মেঘের মুখটা চুপসে যায়। তারা এখানে কাজ করবে আর সে বসে থাকবে, ব্যাপারটা কেমন জানি লাগছে তার কাছে। তাই লাস্ট একটা চান্স নিতে বলে, তাহলে আমি চা বানাই মা। সিদ্দিকা বেগম কিছু বলতে যাবেন, তার আগে তাহেরা হেসে বলে, থাক না ভাবি, মেয়েটা এত করে যেহেতু চাইছে, চাটাই বানাক। ছোট চাচির কথায় মেঘ খুশি মনে চা বসায়। তারপর বাড়ির 3 নাস্তা বানানো শেষ করে একে একে সব ড্রয়িং রুমে এনে রাখে। এদিকে এই দৃশ্য দেখে চৌধুরী পরিবারের সকলের চোখ জোড়ায়। রুদ্রের দাদি বলে ওঠেন, মেয়েটা ভীষণ মিষ্টি আর মনের দিক দিয়েও ভালো, সবাইকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছে। আমার দাদুভাইয়ের পছন্দ আছে বলতে হবে। রুদ্র দাদির কথায় রান্নাঘরের দিকে তাকায়, মনের মধ্যে তার হাজার প্রশ্ন। মেঘের চালচলনে তো মনে হয় না মেয়েটার খারাপ ইন্টেনশন আছে। মুহূর্তেই মাথায় আসে হয়তো এসব নাটক, সবার মন জয় করার জন্য। চোখ সরিয়ে নেয় সেদিকে থেকে। সে নিজেই নিজেকে প্রশ্ন করে, এই মেয়েকে বিয়ে করলাম কেন? শিক্ষা তো অন্যভাবেও দেওয়া যেত। বিয়ে ভেঙে দিয়েছি, এটা বড় শিক্ষা নায়কই। কিন্তু সেদিন তাকে অন্যের জন্য বউ সাজে দেখে আমার ভালো লাগেনি কেন? রুদ্রের ধ্যান ভাঙে তার বাবার কথায়, যেহেতু সবাই উপস্থিত এখানে, আমি চাইছি সামনের ইলেকশনে রুদ্রকে দাঁড় করাতে। এতে রুদ্রের কোনো আপত্তি আছে? স্বামীর কথা শুনে সিদ্দিকা বেগম তীব্র বিরোধিতার সুরে বলেন, না, তুমি রাজনীতিতে আছো তাই বলে আমার ছেলেটাকেও এসবে জড়াবে? আমার একটা মাত্র ছেলে যদি কিছু হয়। না না, রুদ্র কোনো ইলেকশনে দাঁড়াবে না। রুদ্র মায়ের কথায় বলে উঠে, আম্মু এসব চিন্তা করলে চলে? আব্বুও তো এত বছর ধরে ক্ষমতায় আছে, তবে আব্বুর কি কিছু হয়েছে? নিজে যতটা সতর্ক থাকবো আর দল যতটা সাপোর্ট দিবে কিছু হবার সুযোগই নেই। আর এভাবে যদি ভয় পেয়ে বসে থাকি তবে কে দাঁড়াবে সামনে? বাবা নরম স্বরে বলে, দেখো সিদ্দিকা, এটা আমাদের পরিবারের জন্যও দরকারি। আমি চাই রুদ্র এখন থেকেই মানুষের সামনে থাকুক, রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা তৈরি হোক। এমনিতেও রুদ্রকে অনেকেই চিনে, তারা তাকে চায়। আর বাবা হিসেবে আমার অবস্থানে থেকে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। সিদ্দিকা বেগম রাগে বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, শত্রু আর বিপদের সাথে নিয়ে আসে। তুমি বুঝছো না, রুদ্রের বয়সটাই কত, ওর যদি কিছু হয়? আমি আমার ছেলেকে হারানোর ঝুঁকি নেব না। রুদ্র এবার শান্ত গলায় মাকে বোঝাতে বলে, আম্মু, আমি বাচ্চা নই।
পড়াশোনাও শেষের পথে। আব্বুর মতো আমিও চাই মানুষের পাশে দাঁড়াতে। ভয় পেলে কিছুই করা যায় না। আব্বু, আমি প্রস্তুত। সিদ্দিকা বেগম থমকে যান। কাকে কি বলবেন? ছেলেও যে হয়েছে বাপের মতো। এরশাদুল সাহেব রুদ্রের কাঁধে হাত রেখে বলেন, তাহলে ঠিক হলো। রুদ্র দাঁড়াবে সামনের নির্বাচনে। এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। এদিকে মেঘ নীরব দর্শক। তবে মনের কোণে তারও রুদ্রের জন্য চিন্তা হচ্ছে। হয়তো রুদ্র তার স্বামী সেই অধিকারে। হালকা বাতাসে ছাদের কোণার টবে লাগানো ফুলগুলো দুলছে। আকাশের পশ্চিম দিকটা কমলা আর বেগুনি রঙের রঙিন, সূর্যের শেষ আলো মেঘে আঁচড় কেটে রেখেছে। দূরে দূরে পাখিরা ঝাঁকেও ঝাঁকেও ফিরছে বাসার দিকে। শহরের চারপাশে আলো জ্বলতে শুরু করেছে, গলির বাতিগুলো টিমটিম করছে। এই পরিবেশে ছাদের এক কোণায় দোলনায় বসে আছে এক মেয়ে। সে আর কেউ না, সামিয়া। আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করছে কারো প্রতি। রুদ্র ভাই, আপনি এমনটা কেন করলেন? আপনি কি সত্যিই দেখেননি আমার চোখে আপনার প্রতি ভালোবাসা? আমার সামনে মেঘকে আপনাকে ছুতে দেখতে আমি সহ্য করতে পারছি না। আমি আপনাকে মন থেকে ভালোবেসেছিলাম, এমনকি সেজদায়ও আপনাকে চেয়েছিলাম। কেন আপনি আমার হলেন না? আমি তো শুধু আপনাকে নিয়ে একটা সংসার গড়ার স্বপ্ন দেখেছিলাম। আমার ইচ্ছে বা অভিপ্রায় তো কখনো খারাপ ছিল না, তবু কেন আমার ভালোবাসায় একতরফাই রয়ে গেল? স্বামীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটির ভীষণ কাঁদছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে চোখমুখ শক্ত করে নেয়। না না, আমার এত বছরের ভালোবাসা এমনি এমনি ছেড়ে দিব নাকি? রুদ্র শুধু স্বামীর দরকার হয় এই মেঘকে রাস্তা থেকে সরাবো। রাতের খাবার খেয়ে মেঘ ঘরে আসতেই তাকে একগাদা অ্যাসাইনমেন্ট দিয়ে বসিয়ে দেয়। কালকে নাকি জমা দিতে হবে, তাই তাকে এক্ষুনি করে দিতে হবে। বেচারির শরীরটা খারাপ লাগছিল, ভেবেছে একটু ঘুমাবে, বাট তা আর হলো কই। বাধ্য হয়ে অ্যাসাইনমেন্ট করতে লাগে, সাথে রুদ্রও করছে। 12টার দিকে হঠাৎ দরজার কড়াঘাতে রুদ্র গিয়ে দরজা খুলে দেখে স্বামীর কফি হাতে দাঁড়িয়ে। রুদ্র তাকে দেখে বলে, ভালো হয়েছে কফি এনেছিস, খুব প্রয়োজন ছিল এটার। রুদ্রের কথায় স্বামীয়া হালকা হাসে। সে জানে রুদ্র রাত জেগে পড়ে। তবে সেই হাসি বেশিক্ষণ স্থির রইল না, রুদ্রের পরের কথায় মুখটা চুপসে যায়। আরেকটা বানিয়ে আনতে পারবি? মেঘ জেগে আছে। রুদ্রের কথার উপর না করতে পারবে না, অগত্যা মাথা নেড়ে কিছুক্ষণের মধ্যেই আরেকটা বানিয়ে এনে দিয়ে সে চলে যায়। রুদ্র মেঘকে কফিটা এগিয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। সেদিন রাতে 3টার দিকে অ্যাসাইনমেন্ট শেষ করে দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালের দিকে বুকে ভার কিছু অনুভব হওয়ায় চোখ পিটপিট করে খোলে রুদ্র। বুকের উপর কি আছে দেখতে সেদিকে তাকাতেই থমকে যায় রুদ্র। মেঘের মুখটা একদম চোখের সামনে, সামনের বেবি হেয়ারগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে, ঠোঁট হালকা ফুলে আছে। অনেকক্ষণ একইভাবে থাকায় গালের এক সাইডে লাল দাগ পড়ে গেছে। স্নিগ্ধতায় যেন ঘিরে রেখেছে তাকে। দুহাতে জড়িয়ে আছে রুদ্রকে, বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে। চমকায় রুদ্র, এই 2 দিনে তো এমন করেনি মেয়েটি, রাতের বেলায়ও তো তেমন নড়াচড়া করে না। মুহূর্তেই টনক নড়ে মেয়েটার শরীর অসম্ভব গরম হয়ে আছে। দ্রুত কপালে গলায় হাত দিয়ে যা বুঝার বুঝে যায়। জ্বর এসেছে মেঘের, রাতে হয়তো শীত লাগছিল, উষ্ণতার খোঁজেই ঘুমের মধ্যে তার কাছে এসেছে। সাবধানে মেঘকে নিজের থেকে ছাড়িয়ে সাইডে শোয়। ব্ল্যাঙ্কেটটা ভালো মতো মুড়িয়ে দেয় শরীরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। একটু পরেই তার ভার্সিটিতে যেতে হবে, আজকে একটা টেস্ট আছে। কি করবে না করবে ভেবে ফ্রেশ হতে চলে যায়। বেরিয়ে এসে ডিরেক্ট নিচে নামে। রুদ্রের মা তাকে দেখে খেতে ডাকে। রুদ্র, আয় খেতে বসো। আর তোর বউ কোথায়? দেখছি না যে সকাল সকালই তো উঠে যায় মেয়েটা। মেঘের হঠাৎ প্রচণ্ড জ্বর এসেছে। কি বলিস, জ্বর আসলো কিভাবে? রুদ্র মনে মনে নিজেকেই গালি দেয়, কালকে পানিতে না চোবালে হয়তো এমনটা হতো না। জানি না, আমাদের নাস্তাটা দিয়ে দাও রুমে। সিদ্দিকা বেগম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, মেঘকে খাওয়াতে পারবি তুই? রুদ্র মাথা চুলকে বলে, দাও পারবো। আচ্ছা যা, আসমাকে দিয়ে পাঠাচ্ছি। রুদ্র যেতেই সিদ্দিকা বেগমের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। আসমাকে দিয়ে তাদের ঘরে খাবার পাঠিয়ে দেয়, সাথে মেঘের জন্য ঔষধও। রুদ্র মেঘকে প্রায় 5 মিনিট টানা ডেকেও উঠাতে পারছে না, হু হু করে ঘুমিয়ে যাচ্ছে।
তাই শেষমেশ দুবাহু ধরে একটানে উঠায়, পেছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসায়। মেঘ পিটোপিট করে ফোলা ফোলা চোখগুলো খুলে রুদ্রকে দেখে ভ্রু কুচকায়, ঘুম ঘুম কণ্ঠে বলে, একটু ঘুমাতে দিন না, মাথা নিয়ে উঠতে পারছি না তো। রুদ্র পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলে, খাবারটা খেয়ে তারপর যত ইচ্ছা ঘুমাও। এবার হা করো ফাস্ট, আমার লেট হচ্ছে। রুদ্রের হাতে খাবার দেখে নাক কুচকে মুখ ফিরিয়ে নেয় মেঘ। আমি খাবো না, গন্ধেই বমি আসছে। তবে কে শোনে কার কথা? মেঘের দুই গাল চেপে মুখের ভেতর মাংস আর পরোটা ঢুকিয়ে দেয়। মেঘ ওয়াক করে ফেলতে নেয়, রুদ্র চোখ গরম করে তাকায়। যদি মুখ থেকে খাবারটা পড়ে এই জ্বরের মধ্যেই পানিতে চুবিয়ে আনব। পানির ভয়ে মেঘ আর ফেলে না, তবে সে বসে থাকতে পারছে না, মাথা এদিক সেদিকে হেলে পড়ছে। তা দেখে রুদ্র মেঘের মাথাটা তার কাঁধের উপর রেখেই খাইয়ে দিচ্ছে, নিজেও এর মধ্যে খেয়ে নিচ্ছে। এর ফাঁকে দরজায় কেউ নক করায় রুদ্র ভেতরে আসতে বলে। স্বামীয়া পারমিশন পেয়ে খুশি মনে ভেতরে ঢুকতেই তাদের এভাবে দেখে বুকটা মুচে ধরে। রুদ্র স্বামীয়াকে দেখে জিজ্ঞেস করে, কোনো দরকার? নান, না, কফি নিয়ে এসেছিলাম। রেখে যা। স্বামীয়া কফিটা রেখে যেতে নিয়ে আবার ফিরে আসে। ওর কি হয়েছে? রুদ্র একবার স্বামীয়ার দিকে তাকিয়ে আবার মেঘকে খাওয়াতে লাগে। জ্বর উঠেছে। ও, বলে চলে যায় স্বামীয়া। যেতে যেতে নাটক বলতে ভুলল না সে। রুদ্র মেঘকে খাওয়ানো শেষ করে ঔষধ খাইয়ে দেয়। তারপর মেঘ আবার শুয়ে পড়ে। রুদ্র রেডি হয়ে নিচে নেমে আসে। তাকে দেখে সিদ্দিকা বেগম ডেকে ওঠে। খেয়েছে মেঘ? আর ঔষধ? হ্যাঁ, তোমরা একটু খেয়াল রেখো, আমার একটা টেস্ট আছে, ওইটা দিয়েই চলে আসবো। বউয়ের জন্য চিন্তিত হতে দেখে তাহিরা বেগম হেসে বলে, তুই যা বাবা, তোর বউকে আমি আর ভাবি দেখে রাখবো নে, তুই নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে আয়। ছোট মায়ের কথায় মাথা নেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় রুদ্র। এদিকে সিদ্দিকা বেগম মেঘকে দেখতে এসে চমকে যান। শরীর একদম গরম হয়ে আছে। নিজেই পানি পট্টি দিতে থাকেন। একসময় তাপ একটু কমতেই তিনি পিহুকে বসিয়ে রেখে নিজের কাজে চলে যায়। একটার দিকে রুদ্র বাসায় ফিরে দেখতে পায় মেঘকে তার মা খাওয়ানোর চেষ্টা করছে, তবে সে ব্যর্থ। মা, ওর জ্বর কমেনি। সিদ্দিকা বেগম অসহায় চোখে তাকিয়ে বলে, না রে, আরও বাড়ছে। জ্বরের ঘোরে কিসব বিড়বিড় করছে। কোনো খাবার মুখেই নিচ্ছে না। 12টায় একবার খাওয়াতে চেয়েছিলাম, তবে বমি করে আর খায়নি। রুদ্র একটা শ্বাস ফেলে বলে, তুমি রেখে যাও, আমি ফ্রেশ হয়ে খাওয়ানোর ট্রাই করছি। আর তুমি গিয়ে গোসল করে খেয়ে নাও। ছেলের কথায় তিনি খাবার ডেকে রেখে চলে যান। রুদ্র ফ্রেশ হয়ে এসে মেঘকে তুলে গায়ের জোরে 2-3 লোকমা খাওয়াতেই গোলাগুলিয়ে বমি করে দেয় রুদ্রের গায়ে। বেচারা চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয়। সে সেই অবস্থাতেই আবার জোর করে খাইয়ে ঔষধ খাইয়ে দেয়। তারপর নিজেও গোসল করে নেয়। রুমে এসে আসমা খালাকে ডেকে ফ্লোর আর বিছানা ক্লিন করিয়ে নেয়। খেয়ে এসে বিছানায় শুতেই মেঘের ঘুমন্ত মুখের দিকে চোখ যায়। কি নিষ্পাপ লাগছে মেয়েটিকে, চোখে মুখে ক্লান্তির ছাপ। একদিনের অসুখেই কাবু হয়ে গেছে মেয়েটি। নিজে নিজেই ভাবছে, আমারের উপর বিরক্ত আসছে না কেন? এটা কি হালাল সম্পর্কের জন্য নাকি দায়িত্ব থেকে? এভাবে যে ঠিক কতক্ষণ তাকিয়ে ছিল সে খেয়াল রুদ্রের নেই। সেভাবে নিজেও একসময় ঘুমিয়ে যায়। বিকালের দিকে ঘুম ভাঙতেই পাশে মেঘকে না দেখে এদিক সেদিক তাকায় রুদ্র, কপালে ভাঁজ পড়ে। হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দে সেদিকে মেঘকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, একা একা উঠতে গেলে কেন? আমাকে ডাকতে যদি মাথা ঘুরিয়ে পড়তে। মেঘ ধীরে ধীরে বিছানায় এসে গা এলিয়ে বলে, আপনি তো ঘুমোচ্ছিলেন তাই আর ডাকিনি। এখন শরীরটা কেমন লাগছে? বলতে বলতেই রুদ্র মেঘের কপালে হাত দেয়। হঠাৎ স্পর্শে কেঁপে উঠে মেঘ মুহূর্তেই নিজেকে সামলে বলে, ভালোই। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, মিথ্যা বলছো কেন? জ্বর এক ফোঁটাও কমেনি। ও কিচ্ছু না, আমার জ্বর উঠলে টানা আধা দিন থাকে, পরে ঠিক হয়ে যায়। তাহলে ডাক্তার ডাকবো? না না, সামান্য জ্বর নিয়ে আবার ডাক্তারের কাছে যায় নাকি? আমি এসবে অভ্যস্ত আছি, ঠিক হয়ে যাবে। এই মেয়ের খাপোছাড়া কথায় হালকা বিরক্ত হয়ে উঠে যায় রুদ্র। কিছুক্ষণ পরই বাড়ির সবাই হাজির হয় তাদের রুমে। মেঘ তাদের দেখে শোয়া থেকে উঠতে নেয়, তবে তার শ্বশুরের কথায় আর উঠে না। উঠতে হবে না মা, শুয়ে থাকো।
শরীর কেমন এখন? মেঘ কিছু বলতে যাবে তার আগেই রুদ্র বলে, জ্বর একটুও কমেনি। সে কি তাহলে ডাক্তার ফয়সালকে ডাকো, এসে চেক আপ করে ঔষধ দিয়ে যাবেন। মেঘ দ্রুত বলে, না না আঙ্কেল, তার দরকার নেই। এরশাদুল চৌধুরী ভ্রু কুঁচকে তাকায় মেঘের দিকে। মেঘ ভড়কে যায়, এবার বুঝেছে রুদ্র এভাবে তাকানো কার থেকে পেয়েছে, বাপ ছেলে একদম সেই লুক দেয়। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, আঙ্কেল কি? আমি তোমার শ্বশুর। রুদ্র পিহুর মতো তুমিও আব্বু ডাকবে? এমন হঠাৎ মায়ামো কথায় মেঘের ভেতরে ঝড় শুরু হয়। হুট করে তার বাবার কথা মনে পড়ে যায়। আপনা আপনি চোখ দিয়ে টপটপিয়ে পানি পড়া শুরু হয়। তা দেখে উপস্থিত সকলে চিন্তিত হয়ে পড়ে। রুদ্রের মা দ্রুত মেঘের পাশে বসেন, তাকে বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করেন, বেশি শরীর খারাপ লাগছে? কাঁদছ কেন? এখনই ডাক্তার চলে আসবে, ঔষধ খেলে ঠিক হয়ে যাবা। একটু আদুরে ছোঁয়া পেয়ে মেঘের যেন কান্না আরো দ্বিগুণ হারে বাড়ে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে শাশুড়ির বুকে মাথা রেখেই বলে, ছোটবেলায় আব্বু মারা যাওয়ার পরে আর আব্বু ডাকা হোক। তার কথা শুনে এরশাদুল সাহেব উঠে এসে মেঘের মাথায় হাত রাখেন। এখন থেকে আমি তোমার আব্বু, যত খুশি আব্বু বলে ডাকবে কেমন? মেঘ মাথা নাড়ে। তিনি উঠে চলে যান নিজের রুমে। তখন রুদ্রের ছোট চাচা বলে, আজ থেকে তুমি আমারও মেয়ে, আমিও কিন্তু তোমার ছোট আব্বু। একদম মন খারাপ করবে না কেমন? মেঘ ফের মাথা নাড়ায়। বড় ভাইয়ের পিছে পিছে তিনিও বেরিয়ে যান। এদিকে সামিয়া দাঁড়িয়ে এতক্ষণ কাহিনী দেখছিল। এসব দেখে বিরক্তিতে চপ উচ্চারণ করে নিজেও বেরিয়ে যায়। যেতে যেতে বলে, নাটক, সবার অ্যাটেনশন পাওয়ার জন্যই এমন করছে এই মেয়ে, অসহ্য। তার কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে যায়, কিছু ঔষধও লিখে দেয়। তা আনতে রুদ্র চলে যায়। তারপর একে একে সবাই চলে যায়, রয়ে যায় পিহু। মেঘ চিন্তা করছে অন্য কিছু, তাকে নিয়ে এতজন মানুষ ভাববে কোনোদিন চিন্তাও করেনি। এই সুখ কি আমার কপালে স্থায়ী হবে? হিরে কি ভাবছিস? পিহুর কথায় তার দিকে ফিরে মেঘ, তার চোখে পানি টলমল করছে। পিহুরে, এসব কি আমার কপালে শুইবে? পিহু মেঘের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, শুইবে না মানে? সব শুইবে। জানিস ভাইয়া কি যে টেন্স ছিল তোকে নিয়ে। আজ অবধি কাউকে এভাবে খাইয়ে দিতে দেখিনি। সকালে তোকে খাইয়ে নিজে খেয়ে ভার্সিটি গেছে, আবার দুপুরে এসেও তোর সেবাই করেছে। মেঘ কিছুটা অবাক হয়। নিজেই বলে তার প্রতি ফিলিংস নেই, তো আবার এত করার কি আছে? পিহু কিছুক্ষণ থেকে রুদ্র আসতেই চলে যায়। রুদ্র ঔষধ খুলে মেঘের হাতে দিয়ে পানি ধরিয়ে দেয়, খেয়ে নাও। সরি। রুদ্র চোখ ছোট ছোট করে তাকায় মেঘের দিকে। সরি ফর হোয়াট? মেঘ মাথা নিচু করে বলে, আমার জন্য এত ঝামেলা ফেস করছেন সেজন্য। রুদ্র কিছুক্ষণ তাকিয়ে কিছু না বলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে মেঘ তীক্ষ্ণ চোখে যাওয়ার পানে তাকিয়ে, সরি বললাম, কিছু একটা তো বলা যায়। তা না, অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল, আজব লোক। সন্ধ্যার দিকে মেঘের ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, একা একা, তাই উঠে ধীরপায়ে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে আসতেই নিচের ড্রয়িং রুমে নজর যায়। রুদ্র বসে আছে, তার পাশে সামিয়া। পারলে রুদ্রের গায়ের উপর উঠে যাচ্ছে। বিষয়টা মেঘের একদম ভালো লাগেনি। একবার ভাবে ভাই হয়, আবার ভাবে আপন ভাই তো না। দুজনে মোবাইলে কিছু একটা দেখছে আর বেশ হাসাহাসি করছে। মেঘ আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরে ঢুকতেই শাশুড়ির দেখা পায়। তাকে দেখেই তারা ব্যস্ত হয়ে পড়ে। কিছু লাগবে? উপর থেকেই বলতে দিয়ে আসতাম। এই শরীর নিয়ে আসতে গেলে কেন? না না মা, এখন শরীর ঠিক আছে। কিছু হেল্প লাগবে? দেন করে দিই। তাহেরা বেগম কপট রাগ দেখিয়ে বলে, দেখো মেয়ের কাণ্ড, এই অবস্থায় সাহায্য করতে এসেছে। যাও তো, চুপচাপ গিয়ে বসো। সিদ্দিকা বেগমও ধমক দিয়ে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে মেঘ গিয়ে সোফায় বসে। রুদ্র একবার তার দিকে তাকিয়ে এখন কেমন লাগছে জিজ্ঞেস করে আবার মোবাইলে মন দেয়। এদিকে যেন সামিয়া মেঘকে দেখে রুদ্রের সাথে আরো চেপে বসেছে। ভীষণ বিরক্তি নিয়ে অন্যদিকে তাকায় মেঘ। প্রায় অনেকক্ষণ এভাবে থেকে বোর হচ্ছে। তাই রুদ্রকে উদ্দেশ্য করে বলে, একটু টিভিটা অন করে দিবেন।
রুদ্র মেঘের কথায় টিভি ছেড়ে রিমোট তার হাতে ধরিয়ে উঠে রুমে চলে যায়। স্বামীয়া কিছুটা রেগে যায়। কত সুন্দর বসেছিল, এই মেয়ের জন্য রুদ্র উঠে চলে গেল। এই রুদ্র ভাইকে অর্ডার দাও কেন? এমনিতেই রুদ্রের সাথে চিপকে ছিল, তার উপর আবার কথা শোনাচ্ছে দেখে মুখ ফুসকে বলে দেয়, আমার জামাই, আমার জামনে চায় করব। কথাটা বলে মেঘ মুখ চেপে ধরে কি বলে ফেললো বোধগম্য হতেই নিজেকেই গালি দেয়, ছি ছি, এভাবে বলা উচিত হয়নি। কি না কি ভাববে এখন। স্বামীয়া কটমট করে তাকিয়ে উঠে ধূপধাপ পা ফেলে চলে যায়। সেদিন রাতে মেঘের আবারও কাঁপিয়ে জ্বর ওঠে। সারা রাত সজাগ থেকে রুদ্র তাকে পানি পট্টি দিয়েছে। রাত তখন ৩টা, মেঘের জ্বর একটু কমতেই তাকে রেখে রুদ্র বেরিয়ে যায়। মাথাটা ভীষণ ধরেছে তার, কফি বানাতে নিচে নেমে আসে। প্রায় ৫ মিনিট পর কফি হাতে সিঁড়ির কাছে আসতেই স্বামীয়ার দেখা মিলে। কিরে ঘুমাসনি? না ভাইয়া, ২ দিন পর সেমিস্টার পরীক্ষা, তাই একটু পড়ছিলাম। তবে তুমি এত রাতে সজাগ, কফি বানিয়েছ। আমাকে বলতে বানিয়ে দিতাম। না, তার দরকার নেই। মেঘের জ্বরটা আবার বেড়েছিল, সেজন্যই জেগে। আচ্ছা থাক, আমি যাই। বলিই ঘরে চলে আসে রুদ্র। এদিকে স্বামীয়া জায়গায় দাঁড়িয়ে। তার ভীষণ কান্না আসছে, রুদ্র ভাই কেন ওই মেয়েকে নিয়ে এত চিন্তা করবে, রাত জাগবে। আফসোসের সুরে বলে, আমার আর ভালো লাগছে না আল্লাহ, আমাকে আরো ধৈর্য দাও। মানিয়ে নেওয়ার চেষ্টা করছি তো, তবে পারছি না যে। কেন নিষিদ্ধ জিনিসের প্রতি আরো আকৃষ্ট হই আমরা। সে মনে মনে ভেবে নেয় কালকেই নানু বাড়ি চলে যাবে, সেখানে কয়দিন থেকে পরীক্ষাটা দিয়ে আসবে, হয়তো স্বাভাবিক লাগবে। সকাল ৮টার দিকে মেঘের ঘুম ভেঙে যায়। জ্বরটা নেই শরীরে, তাই উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। তাকে দেখে সিদ্দিকা বেগম জিজ্ঞেস করে, খিদে পেয়েছে? দাঁড়াও, খাবার দিয়ে দিচ্ছি এখনই। না না মা, আমার এখন খেতে মন চাচ্ছে না। তা বললে হলো নাকি, সকালের ঔষধ আছে না? বলতে বলতেই প্লেটে করে খাবার বেড়ে দেয়। মেঘ চুপচাপ একটু খেয়ে নেয়। খাওয়ার শেষে যেতে নেয়, শোনো রুদ্রকে ডেকে দিও, সবাই খেতে বসে যাবে এখন। আর তুমি রেস্ট নাও। সে মাথা নাড়িয়ে রুমে যায়। কয়েকবার রুদ্রকে ডেকেও সাড়া না পেয়ে বসে থাকে। কিছুক্ষণ পর আবার ডাকা শুরু করে। রুদ্রের একটা জিনিস হলো, তাকে কাঁচা ঘুম থেকে ডেকে তুললে তার মাথা কাজ করে না, রেগে যায়। ঠিক সেটাই হলো। বারবার ডাকার ফলে রুদ্র রেগে চিল্লিয়ে ওঠে, আজব, বারবার ডাকছ কেন? সারা রাত এমনি তোমার জন্য ঘুমাতে পারিনি। এখন আবার কি? না, মা ডাকছিল খেতে। খেয়ে এসে ঘুমান আবার। মেঘের ভালো কোথাও যেন তার কাছে ভালো লাগলো না, রেগে মেগে বলে, বিয়ে করেছি বলেই নিজেকে আমার বউ বউ ভাবা বাদ দিও। আমি তোমাকে বউয়ের অধিকার এখনো দেইনি, তাই বউগিরি একদম দেখাবে না। নিজের সীমানায় থাকবে। মেঘ স্তব্ধ হয়ে যায়, যেন কেউ বুকে তীর ছুঁড়ে মেরেছে। টিপ টিপ ব্যথা হচ্ছে। এই ২ দিনের রুদ্রের প্রতি জন্ম নেওয়া ভালো লাগা এক নিমিষে শেষ। তার চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে। সে তো শুধু খেতে ডেকেছিল, তার জন্য এতগুলো কথা। সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না মেঘ, বারান্দায় চলে যায়। এদিকে দরজার সামনে কফি হাতে দাঁড়ানো কারোর মুখে যেন বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছে। দ্রুত দরজার সামনে থেকে চলে যায়। তার মানে রুদ্র ভাই আর মেঘের মধ্যে সম্পর্ক স্বাভাবিক না। রুদ্র ভাই মেঘকে বউ হিসেবে মানে না। দ্যাটস মিন সামিয়া, ইউ স্টিল হ্যাভ টাইম। চলবে।